আচ্ছা দেখো, মানে আমি খেয়ালই করি নাই হচ্ছে, দেখো আমি খেয়ালই করি নাই, যা লিখে পড়াচ্ছি সবকিছু সবাই পিডিএফ দেওয়া হবে, তো আমি খেয়াল করিনি আসলে, হঠাৎ করে লাইটটা অফ হয়ে গেছিল, মানে ফোনটা একদম অফ হয়ে গেছিল, ঠিক আছে। আচ্ছা, তো একদম আমার এখানে লেখা সহ পিডিএফটা তোমাদেরকে টেলিগ্রামে দিব, বাট টেলিগ্রামে দিতে দিতে হচ্ছে ক্লাসের পরে আরো মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে, ওটা দিতে 2 ঘন্টার মধ্যে পিডিএফটা তৈরি করে তারপর দিতে হবে আর কি। এনিওয়ে, তো যারা আসো, ওকে, আমরা দেখো এই যেখানে ছিলাম এখানে ছিলাম, তাই না? তাহলে প্রোফেজ 1 এর এই জায়গা থেকে একটা প্রশ্ন আসতে পারে। প্রোফেজ 1 এর লেপ্টোটিনে কি দেখা যায়? পোলারাইজড বিন্যাস, পোলারাইজড বিন্যাস দেখা যায়, ঠিক আছে, পোলারাইজড বিন্যাস দেখা যাবে। তারপর আসো এখানে জাইগোটিন, জাইগোটিন হচ্ছে তোমার কি, মনে রাখবা যে ক্লাসের পরে তুমি কোথায় যাবা? বাসায় যাবা, তো বাসায় যাই, বা থেকে বাইভেলেন, সা থেকে কি সিনাপসিস। আচ্ছা, প্যাকাইটিন, প্যাকাইটিনের ক থেকে হচ্ছে কি কায়াজমা, কায়াজমা দেখতে কি আকৃতির? এক্স আকৃতি। কাদের মধ্যে হয়? দুইটা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে হচ্ছে কি কায়াজমাটা হচ্ছে। তারপর ক্রসিং ওভার দেখা যায়, টেট্রার দশা দেখা যায়। ডিপ্লোটিনে কি দেখা যাবে? প্রান্তীয়করণ দেখা যাবে। এই যে ধরো দুইটা কায়াজমা একত্র হয়েছে, তো এই যে এখানে একটা কায়াজমা, এখানে একটা কায়াজমা, এদের মধ্যে প্রান্তীয়করণ দেখা যাবে, কারণ এদের সেন্ট্রোমিয়ার গুলো একে অপরকে বিকর্ষণ করবে। তো এখন কায়াজমা যদি একটা থাকে তখন 180 ডিগ্রি, দুইটা থাকলে 90 ডিগ্রি, বুঝছো? আচ্ছা, এখন আসো আমাদের ডিপ্লোটিন গেল। সো নেক্সট বলা আছে যে নিম্নের কোন পর্যায়ে কোষ প্লেট তৈরি হয়? দেখো ভাইয়া, কোষ প্লেটটা তৈরি হবে কখন? হ্যাঁ, টেলিগ্রাম লিংক পেজে পোস্ট করবো, পেজে পোস্ট করে দিব। ভাই কোষ প্লেটটা কখন তৈরি হবে তুমি বলো? কোষ প্লেটটা তৈরি হবে যখন হচ্ছে তোমার নিউক্লিয়াসের বিভাজন বা কেরিওকাইনেসিস শেষ হয়ে যাবে। কেরিওকাইনেসিস যখন শেষ হয়ে যাবে তখন হচ্ছে কি তোমার কোষ প্লেটটা মেইনলি তৈরি হবে। এখন দেখো, প্রোফেজ শেষ হবে না, অ্যানাফেজ শেষ হবে না, তারপর কি টেলোফেজ শেষ হবে? শেষ হবে না। তাহলে আমাদের শেষ হবে কোথায়? মেইনলি হচ্ছে সাইটোকাইনেসিস। যখন তোমার সাইটোপ্লাজমে, ধরো এইটা হচ্ছে কি আমার একটা কোষ, এটা হচ্ছে একটা কোষ, এখানে একটা নিউক্লিয়াস তৈরি হয়েছে, এখানে একটা নিউক্লিয়াস তৈরি হয়েছে। যখন সাইটোপ্লাজমের বিভাজনটা হবে তখন হচ্ছে কি এখানে একটা কোষ প্লেট তৈরি হবে। কোষ প্লেটটা তৈরি হতে কি লাগে জানো? গলগি বডি থেকে আসা প্যাকটিক অ্যাসিড এবং কি তোমার ফ্রাগমোপ্লাস্ট, দুইটা মিলে হচ্ছে কি তোমার কোষ প্লেটটা তৈরি করে, ঠিক আছে, কোষ প্লেট। তাহলে কোথায়? সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস হচ্ছে তোমার কি কোষ প্লেটটা তৈরি হচ্ছে। মাইটোসিস বিভাজনে কোন পর্যায়ে ক্রোমোজোমের নৃত্য দেখা যায়? এই যে একটু আগে আমি তোমাদেরকে সবগুলো বৈশিষ্ট্য ভেঙে ভেঙে বলছিলাম যে তোমার ক্রোমোজোমের নৃত্য দেখা যাবে কোথায় বলো দেখি? প্রোমেটাফেজে দেখা যায় কি ক্রোমোজোমের নৃত্য। অর্থাৎ যখন তোমার ফাইবারে, মানে স্পিন্ডল ফাইবারটাতে যখন তোমার একটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার গিয়ে লেগে পড়ে তখন ওই স্পিন্ডল ফাইবারটা হচ্ছে একটু নেচে ওঠে, মানে একটু আন্দোলিত হয়, এটা হচ্ছে কি ট্রাকশন ফাইবার বলা হয়। এবং এই যে তোমার অবস্থাটা সেটাকে বলা হচ্ছে কি ক্রোমোজোমীয় নৃত্য বলা হচ্ছে। তারপর আসো দেহে টিউমার ছড়িয়ে পড়াকে কি বলে? এটা হচ্ছে তোমার কি অনিয়ন্ত্রিত মাইটোসিস থেকে আসছে, এটা আসছে তোমার অনিয়ন্ত্রিত মাইটোসিস থেকে এটা চলে আসছে আমাদের, বুঝছো? এখন আসো দেহে টিউমার ছড়িয়ে পড়াকে কি বলা হচ্ছে? মেটাস্টেসিস। মেটাস্টেসিস বলা হচ্ছে কি দেহে টিউমার ছড়িয়ে পড়াকে। অ্যাপোপ্টোসিস এটা হচ্ছে তোমার কি পুষ্টির জেনেটিক্যালি মৃত্যু। এটা কি জেনেটিক্যালি কোষের মৃত্যু, জেনেটিক্যালি মৃত্যু। আচ্ছা, তারপর আসো তোমার নেক্রোসিস। নেক্রোসিস হচ্ছে কি পুষ্টির অভাবে মৃত্যু। কিসের অভাবে মৃত্যু? পুষ্টির অভাবে মৃত্যু। যদি কখনো এই দুইটার মধ্যে পেস্ট লাগে যে ভাইয়া নেক্রোসিস এবং অ্যাপোপ্টোসিস দুইটার মধ্যে আমি বুঝতেছি না, তাহলে মনে রাখবা নেক্রোসিসের এন থেকে নিউট্রিশন মানে কি পুষ্টি, তাহলে নিউট্রিশন থেকে হচ্ছে তোমার কি পুষ্টির অভাবে মৃত্যু। অ্যাপোপ্টোসিস মানে কি জেনেটিক্যালি মৃত্যু। অঙ্কোজেনেসিস হচ্ছে কি টিউমার সৃষ্টি তৈরি প্রক্রিয়া, টিউমার সৃষ্টি প্রক্রিয়া। তোমরা মনে রাখবা অনিয়ন্ত্রিত মাইটোসিস বলতে আমরা দুইটা জিনিসকে পাই। একটা হচ্ছে যদি কোষ বিভাজনটা বেশি হয়ে যায় তখন হচ্ছে কি তোমার টিউমার সৃষ্টি হবে, যদি কম হয় তখন হচ্ছে তোমার কি ক্যান্সার হবে। এখন আসো যদি ক্যান্সারটা আসে যে ভাইয়া ক্যান্সারের জন্য কে দায়ী বলো দেখি? ক্যান্সার, যদি ক্যান্সারটা আসে তাহলে ক্যান্সারে কি হবে? ক্যান্সারের জন্য যে প্রোটিনটা দেয় তার নাম হচ্ছে P53। আরেকটা প্রোটিন আছে সেটার নাম কি P27। এইটা হচ্ছে কি স্তন ক্যান্সার হবে, মহিলাদের স্তন ক্যান্সার হয়, স্তন ক্যান্সারের জন্য দায়ী হচ্ছে কি P27। মনে থাকবে? আচ্ছা, আর নরমালি মাইটোসিসের কাজগুলা কি কোনো একটা জায়গায় ক্ষত পূরণ করা, কোনো একটা জায়গায় বৃদ্ধি করা, তাই না, দেহ গঠন করা, জনন কোষের সৃষ্টি করা, কিন্তু এগুলা কিন্তু মানে মাইটোসিসের সবকিছু সৃষ্টি ধ্বংস এগুলাই কাজ। আচ্ছা, মাইটোসিস প্রক্রিয়ায় তোমার কোন জীব বা কোন প্রাণী বা কোন জীব বলা চলে? মাইটোসিস প্রক্রিয়া কোন জীব হচ্ছে কি নিজের প্রজননটা করে জানো? আচ্ছা, কোন জীব? এটা হচ্ছে তোমার ক্লোস্ট্রিডিয়াম, ক্লামাইডোমোনাস। আচ্ছা, ক্লামাইডোমোনাস নামক যে শৈবাল আছে, এই ক্লামাইডোমোনাস কি করে তোমার সাধারণত মাইটোসিস প্রক্রিয়ায় তার প্রজননটা করে থাকে।
তারপর চলো, মিওসিস কোষ বিভাজনে এক্স আকৃতির গঠন দেখা যায় কোথায়? এক্স আকৃতির গঠন কোথায় দেখা যাচ্ছে? আমরা জানি কি এই এক্স আকৃতির গঠনকে কি বলা হচ্ছে? কায়াজমা বলা হচ্ছে। এটাকে বলা হচ্ছে কায়াজমা। তো কায়াজমাটা কোথায় দেখা যাচ্ছে? এখানে প্যাকাইটিনে দেখা যাচ্ছে কি কায়াজমাটা, একদম ইজি এটা। তারপরে কোনটিতে মিওসিস ঘটে ভাইয়া? দেহকোষে ঘটবে নাকি জনন কোষে ঘটবে নাকি তোমার পরাগরেণুতে ঘটবে? কোথায় ঘটবে বলো দেখি? মেইনলি হবে কোথায়? এখানে জনন মাতৃকোষে ঘটবে। এছাড়া আরো কিছু জিনিস আমরা এখান থেকে দেখতে যাই, তাহলে মনে রাখবা নিম্ন শ্রেণী জীব যখন বলবে নিম্ন শ্রেণী জীব, নিম্ন শ্রেণী হইলে তোমার জাইগোট হবে, নিষেকের পর জাইগোট হবে, এবং তখন এটা এদের তোমার কি হবে? এটা কি হ্যাপ্লয়েড হবে, এন হবে হ্যাপ্লয়েড। তারপর যখন বলবে উচ্চ শ্রেণী, যখন বলবে উচ্চ শ্রেণী, তখন উচ্চ শ্রেণীর ক্ষেত্রে মেইনলি কোথায় হবে? নিষেকের পূর্বে জনন মাতৃকোষে। কোথায় হবে? জনন মাতৃকোষে, জনন মাতৃকোষে। এবং তখন কি হবে? ডিপ্লয়েড হবে। কি হবে? 2n হবে, ডিপ্লয়েড বা 2n কিন্তু এখানে হচ্ছে। তো উচ্চ শ্রেণীতে জাইগোটে, উচ্চ শ্রেণীতে জনন মাতৃকোষে, নিম্ন শ্রেণীতে হচ্ছে কি জাইগোটে হচ্ছে। একটা হ্যাপ্লয়েড আর একটা ডিপ্লয়েড। কোন উপধাপে ক্রসিং ওভার ঘটে? আমরা জানি যে কোন উপধাপে ক্রসিং ওভার ঘটে? প্যাকাইটিনে। এখন আসো ক্রসিং ওভার, এই ক্রসিং ওভার নিয়ে আমরা একটু ডিটেইলে দাঁড়াও, আমরা নিচে জানতেছি, নিচে কোশ্চেন আছে। কোষ বিভাজনের কোন পর্যায়ে টেট্রার সম পাওয়া যায়? আমরা দেখছি অলরেডি। কোষ বিভাজনের কোন পর্যায়ে বাইভ্যালেন্ট সংকেত, যেগুলো জানি। প্রোফেজের কোন পর্যায়ে সিনাপসিস ঘটে? আমরা এটা জানি। ক্রসিং ওভার সম্পর্কে সর্বপ্রথম ধারণা কে দিয়েছিলেন? ক্রসিং ওভার নিয়ে সর্বপ্রথম ধারণা দিয়েছিলেন কে? থমাস হান্ট মর্গান। এবং এই থমাস হান্ট মর্গান কোথায় দিয়েছিলেন সর্বপ্রথম ধারণাটা? উনি দিয়েছিলেন কি ভুট্টা। সর্বপ্রথম ক্রসিং ওভার দেখা যায় কোথায়? ভুট্টাতে। ক্রসিং ওভারটা কি করে? মূলত জেনেটিক ভেরিয়েশনের সৃষ্টি করে, অর্থাৎ একটা জীবের বৈশিষ্ট্যকে আরেকটা জীবের ট্রান্সফরমেশন করতেছে, জেনেটিক ভেরিয়েশন সৃষ্টি করতেছে, একটা জীবের বৈশিষ্ট্যকে আরেকটা জীবের ট্রান্সফরমেশন করতেছে। এটা জেনেটিক ম্যাপ তৈরি করে, তাই না? জেনেটিক ম্যাপ তৈরি করে। ওকে, আমরা অনুজীবে যাব। তোমরা কি সব ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? সবকিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিন্তু বলো তো? সাউন্ড একটু প্রবলেম হচ্ছে, আই থিঙ্ক সাউন্ডে একটু প্রবলেম হবে, কিছু করার নাই। সাউন্ডে একটু প্রবলেম হবে, কিছু করার নাই। হ্যাঁ, আচ্ছা, আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে যাচ্ছি। আমাদের নেক্সট চ্যাপ্টার হচ্ছে কি আমাদের অণুজীব। দেখো কোনটি? ভাইরাস গঠিত রোগ। আচ্ছা, ভাইরাস গঠিত রোগগুলোকে আমরা কিভাবে মনে রাখতে পারি? নেমোনিক বা ট্রিক্স। ওকে, ট্রিক্স হচ্ছে হাই দেশে বসন্ত মাস এলো। দেশে বসন্ত মাস এলো, ভাইকে ইনফ্লুয়েঞ্জা জ্বরে পেল। হাই দেশে বসন্ত মাস এলো, ভাইকে ইনফ্লুয়েঞ্জা জ্বরে পেল। হাতে হচ্ছে কি তোমার হাম, এই হাতে হচ্ছে তোমার হারপিস। দেশে দ থেকে মনে রাখবো আমরা ডেঙ্গু। বসন্ত থেকে আমরা মনে রাখতে পারি কি একটা বসন্তই হবে, কুটি বসন্ত, জল বসন্ত। মাস থেকে মনে রাখবো কি আমরা মামস। এলোর এ থেকে মনে রাখবো কি আমরা এডিনো। ভাইতে মনে রাখবো কি আমরা ভাইরাল হ্যাপাটাইটিস। ভাই থেকে মনে রাখবো আমরা ভাইরাল হ্যাপাটাইটিস। তারপর ইনফ্লুয়েঞ্জা থেকে মনে রাখবো কি আমরা ইনফ্লুয়েঞ্জা। রশ্মিতে মনে রাখবো কি আমরা ইবোলা। জ্বর মানে কি জ্বর, বুঝছো? তারপর আসো পেলোতে মনে রাখবো কি আমরা পোলিও। এছাড়াও আমরা আরো কিছু জিনিস দেখতে পারি, যেমন জলাতঙ্ক আছে, ঠিক আছে, জলাতঙ্ক আছে এগুলা। তাহলে দেখো কোনটা ভাইরাস গঠিত রোগ? হাই দেশে বসন্ত মাস এলো, ভাইকে ইনফ্লুয়েঞ্জা জ্বরে পেল। জ্বরের বর্গীয় জাতি কিন্তু আবার জলাতঙ্ক বলতে পারি, জ্বরও বলতে পারি, জলাতঙ্ক বলতে পারি। যক্ষা কি মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, যক্ষা। কলেরা ভিব্রিও কলেরাই, তাই না? আচ্ছা, এখন এটা তো আমরা পড়লাম কোন ভাইরাসে ডিএনএ থাকে। আচ্ছা, তো ডিএনএ ভাইরাস গুলো মনে রাখবা কিভাবে? মনে রাখবা টিপুর ভাই টি2 ট্রিক্স।
ডিএনএ ভাইরাস মনে রাখার ট্রিক্স, এগুলো আসে, অনেক আসে। তাহলে মনে রাখবো টিপুর ভাই টিটু, ভেরিওলা থেকে কোথায় এলো? ভ্যাকসিনিয়া এলো। টিপুর ভাই টিটু ভেরিওলা থেকে ভ্যাকসিনিয়া এলো। টিপুর ভাই টিটু ভেরিওলা থেকে ভ্যাকসিনিয়া এলো। এটা হচ্ছে কি আমার ডিএনএ ভাইরাস গুলো মনে রাখার উদাহরণ। আচ্ছা, টিপুতে মনে রাখবো কি আমরা? টিআইভি, টিপু। আচ্ছা, টিপুর ভাইতে মনে রাখবো কি আমরা? বলো। আচ্ছা, টিপুর ভাই টিটু, ভাইটা লাগবে না আমাদের, টিটুটা দিব। মনে রাখবো হচ্ছে কি আমাদের হেপাটাইটিস বি, ঠিক আছে। তারপর ভেরিওলা মানে কি? ভেরিওলাই হবে। থেকে ভ্যাকসিনিয়া মানে কি? ভ্যাকসিনিয়া হবে। এলো এ থেকে মনে রাখবো আমরা এডিনো। তাহলে দেখো তো ভাইয়া কি হচ্ছে, এই যে টিটুটা। নরমালি মনে রাখবা মানুষে যে ভাইরাস গুলো আক্রমণ করে, মানুষে যে ভাইরাস গুলো আক্রমণ করে সেগুলো ম্যাক্সিমাম হচ্ছে কি আরএনএ ভাইরাস হয়। ডিএনএ ভাইরাস মানে কি? দ্বিসূত্রক। আরএনএ ভাইরাস মানে কি? একসূত্রক। এখন এই ডিএনএ ভাইরাসের মধ্যেও ডিএনএ তো নরমালি দ্বিসূত্রক, বাট একসূত্রক ডিএনএ কারা? একসূত্রক ডিএনএ মনে রাখবা, একসূত্রক ডিএনএ কারা? M30 কলিফাস, এরা হচ্ছে কি তোমার একসূত্রক ডিএনএ। সো মনে রাখবা এই কলিফাসে হচ্ছে তোমার কি একসূত্রক ডিএনএ দেখা যায়। আবার আরএনএ ভাইরাস গুলো কি হচ্ছে নরমালি? দেখো আরএনএ ভাইরাস, এখন যদি আমরা বলি যে আরএনএ ভাইরাস গুলো আমরা ডিএনএ বাদ দিলে যা থাকবে তা আরএনএ ভাইরাস। কারণ আরএনএ ভাইরাসের মধ্যে দ্বিসূত্রক আরএনএ কি? দ্বিসূত্রক আরএনএ কে? রিও ভাইরাস কি দেখা যায়? দ্বিসূত্রক আরএনএ দেখা যায়। দ্যাটস ইট, আমাদের ক্লোজ। পরে চলো, কোন ভাইরাসে একসূত্রক ডিএনএ পাওয়া যায়? কোন ভাইরাসে একসূত্রক ডিএনএ পাওয়া যায়? একসূত্রক ডিএনএ পাওয়া যায় কি? কলিফাসে। আর রিও ভাইরাসে কি? দ্বিসূত্রক আরএনএ পাওয়া যায়। বুঝাইতে পারলাম? সংক্রমণক্ষম ভাইরাস কণাকে কি বলা হয়? সংক্রমণক্ষম ভাইরাস কণাকে বলা হচ্ছে ভিরিয়ন। আচ্ছা, নিউক্লিয় ক্যাপসিড কি? নিউক্লিয় মানে কি? নিউট্রাল। নিউক্লিয় থেকে নিউট্রাল মানে কি এখন আক্রমণ করতে পারবে না, তার মানে কি সংক্রমণ ক্ষমতাবিহীন। সংক্রমণ ক্ষমতাবিহীন। ক্যাপসিড মানে কি? তোমার ক্যাপসিড মানে হচ্ছে কি ভাইরাসের কেন্দ্রীয় বস্তুটাকে কি ডিএনএ অথবা আরএনএ। এই ডিএনএ অথবা আরএনএ এর বাইরে যে তোমার বাইরে যে প্রোটিন আবরণটা, বাইরে প্রোটিন আবরণ, আচ্ছা আরো কিছু আমরা জিনিস দেখো, ভিরোয়েডস। আরো আছে তোমার কি? ভিরোয়েডস। সংক্রামক আরএনএ। সংক্রামক আরএনএ কি বলা হচ্ছে? সংক্রামক আরএনএ কে বলা হচ্ছে ভিরোয়েডস। প্রিয়ন্স। আরেকটা আছে তোমার কি? প্রিয়ন্স হচ্ছে তোমার সংক্রামক প্রোটিন, মানে কি সংক্রমণ ক্ষমতা সম্পন্ন প্রোটিন। সংক্রামক প্রোটিন। প্রিয়ন্সের প্রত্যেকে মনে রাখবো আমরা প্রোটিন। এখন আরো জিনিস মনে রাখতে পারো এখান থেকে, প্রিয়ন্সের জন্য মনে কি ক্যাডাং রোগ হয়, মানে ক্যাডাং রোগ। কি রোগ হচ্ছে? ক্যাডাং রোগ, এরকম কিছু একটা হচ্ছে। বুঝতেছো? বেশিক্ষণ লাগবে না। কষ্ট হচ্ছে সবার? কষ্ট হচ্ছে না? একটু কষ্ট করো, একটা সারাদিন ঘুমায়ও, ঠিক আছে? সারাদিন ঘুমায়ও, পরে জাস্ট এটা করে ফেলবা, স্লাইডটা করবা। নিচের কোনটি ভাইরাস জনিত জ্বর নয়? আচ্ছা, ডেঙ্গু জ্বর ভাইরাস জনিত জ্বর। ডেঙ্গু জ্বরের জন্য দায়ী কে? ফ্লাভি ভাইরাস। কোন ভাইরাস? ফ্লাভি ভাইরাস। চিকনগুনিয়া জ্বর, ঠিক আছে, এডিস মশারি। টাইফয়েড জ্বর, হ্যাঁ দেখো তো টাইফয়েড জ্বরটা কেন হচ্ছে? ব্যাকটেরিয়ার জন্য, তাই না? টাইফয়েড জ্বর কেন হচ্ছে? ব্যাকটেরিয়া। ইনফ্লুয়েঞ্জা তো নরমালি ইনফ্লুয়েঞ্জা। আচ্ছা, সোয়াইন ফ্লু রোগের জন্য দায়ী ভাইরাস কোনটি? সোয়াইন ফ্লু মনে রাখবা, H1N1 সোয়াইন ফ্লু, বুঝছো? আচ্ছা, আরেকটা আছে না বার্ড ফ্লু, H5N1, ঠিক আছে? বার্ড ফ্লু হচ্ছে কি? H5N1 হচ্ছে কি তোমার
বার্ড ফ্লু মনে থাকবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এইচআইভি তো জানোই, এইচআইভি তো এডিস, এইডস হয়, এডিস না এইডস হয়। এইচআইভি থেকে কি হচ্ছে? এইডস হচ্ছে। আর এইচআইভি তো আরো কিছু জিনিস জানবো আমরা। ডেঙ্গু কোন ভাইরাস জনিত হয়? একটু আগে দেখলাম না, ডেঙ্গু হচ্ছে তোমার কি এই যে ফ্লাভি ভাইরাসের জন্য হচ্ছে ডেঙ্গু জ্বর। ডেঙ্গু থেকে কি হচ্ছে? জ্বর হচ্ছে মোটামুটি কি 104 ডিগ্রি ফারেনহাইটের বেশি হবে জ্বরটা। আচ্ছা ডেঙ্গু জ্বরকে আমরা প্রথমত সাধারণ ডেঙ্গু জ্বর বলতে পারি, তারপর হচ্ছে তোমার কি হাড় কাঁপা ডেঙ্গু জ্বর বলতে পারি, বা আর হচ্ছে কি হেমোরেজিক ডেঙ্গু জ্বর, বুঝছো? আচ্ছা টুংরু ভাইরাস কোন গাছকে আক্রমণ করতে পারে? টুংরু ভাইরাস মনে রাখবা, ধানের ক্ষেত্রে কি থাকে? টুংরু ভাইরাস। ধানে কি থাকবে? টুংরু ভাইরাস। তারপর টিএমবি বা তামাক মোজাইক ভাইরাস, এটা কোথায় থাকবে? তামাকে থাকবে। টিএমবি কোথায় থাকে? তামাকে থাকে, বুঝছো? টিএমবি তামাকে থাকবে। তারপর বিন মোজাইক ভাইরাস, বিএমভি, বিন মোজাইক ভাইরাস কোথায় থাকবে? শিমের ক্ষেত্রে থাকবে বিন। আচ্ছা বুশিস্ট্যান্ট, তারপর কি আছে তোমার? বুশিস্ট্যান্ট, লিখাই তো বুঝবা, মনে হচ্ছে ডাক্তারে লিখাই বলা। বুশিস্ট্যান্ট এটা কোথায় থাকতেছে? টমেটোতে, টমেটোতে থাকতেছে। তারপর টুংরু ভাইরাস থাকতেছে ধানে। টুংরু ভাইরাস কোথায় থাকতেছে? ধানে। তারপর বানচিটক, বানচিটক এটা কোথায় থাকতেছে? কলাতে, কলার বানচিটক, বুঝছো? ঠিক আছে। ধানের মধ্যে আরো কি দেখা? জ্যান্থোমোনা অরাইজে দেখা যায়, এটা যে ভাইরাসটার জন্য হয়। তারপর তোমার আলুর কিছু রোগ আছে, এই তো মোটামুটি। ভাইরাসের গঠনে কোন জোড়াটি সঠিক? ভাইরাসের গঠনে কি থাকবে? প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড থাকবে। নিউক্লিক অ্যাসিড কেন্দ্রীয় বস্তু, প্রোটিন কি ক্যাপসিড। ক্যাপসিডের এককে কি বলছে? ক্যাপসুমিয়ার বলা হচ্ছে। কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে সামটাইম মানে কিছু কিছু ভাইরাসে তোমার লিপিড আবরণ থাকে বা লিপোপ্রোটিন থাকে। কি থাকে তোমার? কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে তোমার লিপোপ্রোটিন থাকে। কি থাকে? লিপোপ্রোটিন। তো এদেরকে কি বলা হয়? লিপোভাইরাস বলা হয়। লিপোভাইরাস, এদেরকে কি বলা হচ্ছে? লিপোভাইরাস বলা হচ্ছে। এখন কথা হচ্ছে লিপোভাইরাস কাদের দেখা যাবে? লিপোভাইরাস হচ্ছে তোমার কি বহিস্থ আবরণী। এরা কি বহিস্থ আবরণী, বহিস্থ আবরণী, এরা হচ্ছে বহিস্থ আবরণী। এইচআইভি তে দেখা যাবে। এখন এই এইচআইভি শুধু এইচআইভি না, ও একা এইচআইভি না। এই হাতে হচ্ছে তোমার কি হারপিস, আইতে হচ্ছে তোমার কি ইনফ্লুয়েঞ্জা। তারপর টোটাল এইচআইভি তো হচ্ছে কি এইচআইভি, হারপিস, ইনফ্লুয়েঞ্জা এবং কি এইচআইভি। এদেরকে বলা হচ্ছে তোমার কি লিপোভাইরাস। এদেরকে কি বলা হচ্ছে? লিপোভাইরাস বলা হচ্ছে। এদেরকে কি বলা হচ্ছে? লিপোভাইরাস। গমের টুন্ডু রোগ, হ্যাঁ টুন্ডু হচ্ছে তোমার গমে, টুন্ডু হচ্ছে তোমার কি গমের ক্ষেত্রে, টুন্ডু রোগ হচ্ছে গমের ক্ষেত্রে। তারপর জ্যান্থোমিনাস সাইট্রি, সাইট্রি কোথায় হচ্ছে? লেবুর ক্ষেত্রে। সাইট্রি মানে কি? সাইট্রিক অ্যাসিড। আচ্ছা জিকা ভাইরাস মানুষের দেহে সংক্রমিত হয় কোন ভাইরাস মানে কোন বাহকের মাধ্যমে? দেখো জিকা ভাইরাস মানুষের দেহে সংক্রমিত হচ্ছে কোন বাহকের মাধ্যমে? মনে রাখবা এডিস মশকির মাধ্যমে। এডিস মশকি, এডিস মশক না, এডিস মশকি, কিন্তু এডিস মশকি, এডিস মশকি। যে ব্যাকটেরিয়ার এক প্রান্তে একগুচ্ছ ফ্লাজেলা থাকবে। আচ্ছা যে ব্যাকটেরিয়ার এক প্রান্তে একগুচ্ছ ফ্লাজেলা, দেখো যদি ফ্লাজেলা না থাকে, ফ্লাজেলা নাই, ফ্লাজেলা মানে কি ট্রিকাস। আচ্ছা তাহলে একটা আছে কি অ্যাপট্রিকাস। আমি তোমাকে আগেই বলছিলাম না বায়োলজিতে এ যেখানে পাবা বিহীন বোঝায়। অ্যাপট্রিকাস মানে কি? ফ্লাজেলা নাই, ফ্লাজেলা নাই, ঠিক আছে। মনোট্রিকাস, মনোট্রিকাস মানে কি? একটি ফ্লাজেলা, এক প্রান্তে একটি থাকবে। এক প্রান্তে কয়টি থাকবে? একটি থাকবে। আচ্ছা তারপরে সব তোমার মনোট্রিকাসে পড়ে গেল। তারপরে সব তোমার এখানে সেফালোট্রিকাস মানে কি? সেফালোট্রিকাস মানে হচ্ছে তোমার একগুচ্ছ ফ্লাজেলা থাকবে, বুঝছো? সেফালোট্রিকাস মানে কি? একগুচ্ছ। তারপর পেরিট্রিকাস মানে হচ্ছে কি? চতুর্পাশে তোমার ফ্লাজেলা থাকবে। আচ্ছা এরপর আসো কোন ব্যাকটেরিয়া মানবদেহে ভিটামিন বি কমপ্লেক্স সরবরাহ করে? একটাই হবে এখানে কি? ইকোলাই। ইকোলাই কি করে? মানবদেহে ভিটামিন বি। ইকোলাই কি করতেছে? মানবদেহে ভিটামিন বি করতেছে, ঠিক আছে। আচ্ছা কোনটি ব্যাকটেরিয়া জনিত রোগ? এইডস, এইডস হচ্ছে কি ভাইয়া আমরা জানি কি ভাইরাস। তারপর হচ্ছে কি পোলিও ভাইরাস, হেপাটাইটিস ভাইরাস, ধনুষ্টঙ্কার। ধনুষ্টঙ্কার কি? ডিপিটি, ডিপথেরিয়া, পারটুসিস, টিটানাই, তাই না? ওখান থেকে কি ধনুষ্টঙ্কারটা আসছে।
কোন ব্যাকটেরিয়ার ক্রিয়ায় পাট থেকে আঁশ পৃথক করা হয়? একদম মনে রাখবা, ক্লস্ট্রিডিয়াম। ক্লস্ট্রিডিয়াম কি করে? পাটের আঁশ ছড়াতে সাহায্য করে। রাইজোবিয়াম কি করে? তোমার নাইট্রোজেন সংবন্ধন, এটা কি করে? নাইট্রোজেন সংবন্ধন করে, সংবন্ধন করে, ঠিক আছে। সিউডোমোনাস। তারপর আসো তোমার আরেকটা আছে না, তোমার কি জানি বলে, ভুলে গেছি, নাইট্রিফিকেশন। কিছু আছে তোমার নাইট্রিফিকেশন, যেটা অ্যামোনিয়া থেকে নাইট্রেট তৈরি করে। নাইট্রিফিকেশন। নাইট্রিফিকেশন কারা? নাইট্রো জাতীয় যারা, নাইট্রো জাতীয় তারা কি থাকবে? নাইট্রো জাতীয়, যেমন নাইট্রোকক্কাস, নাইট্রোব্যাসিলাস, নাইট্রোসোমোনাস, এরা হচ্ছে তোমার গিয়ে নাইট্রো জাতীয়। আরেকটা আছে নাইট্রোজেন সংবন্ধন। যদি বলা হয় যে নাইট্রোজেন সংবন্ধন, যদি বলা হয় কি নাইট্রোজেন সংবন্ধন কারা করবে, তাহলে মনে রাখবা এজোটোব্যাক্টার, সিউডোমোনাস, ঠিক আছে। এজোটোব্যাক্টার এবং সিউডোমোনাস, এজোটোব্যাক্টার এবং হচ্ছে সিউডোমোনাস, এরা হচ্ছে কি তোমার নাইট্রোজেন সংবন্ধনটা করতেছে, বুঝছো? নাইট্রোজেন সংবন্ধন করতেছে, এটা কি নাইট্রিফিকেশন করতেছে, বুঝছো? ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে কি থাকে? এটা সবাই পারবা তোমরা। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে কি থাকে বলো? মিউকোপেপটাইড। কি থাকবে? মিউকোপেপটাইড থাকবে। তারপর কি থাকবে? মুরামিক অ্যাসিড থাকবে, মুরামিক অ্যাসিড থাকবে। পরবর্তীতে আসো কাইটিন। কাইটিন কোথায় থাকবে? ছত্রাকের ক্ষেত্রে। সেলুলোজ কোথায় থাকবে? উদ্ভিদের ক্ষেত্রে, উদ্ভিদের কোষ প্রাচীরে। সিম্পল, একদম সিম্পল। তবে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরটা আসে, অনেক সময় আসে, অনেক সময় এটা চলে আসে, ঠিক আছে। আচ্ছা, ডিপ্লোকক্কাস নিউমোনিয়ার আকৃতি কি? দেখো, ডিপ্লোকক্কাস, ভাই কক্কাস কথাটা যেখানে পাবা, কক্কাস, কক্কাস যেখানে পাবা, এটা দিয়ে বোঝা হচ্ছে কি গোলাকৃতির, তার মানে কি গোলাকার, বুঝছো? গোলাকার। আর ভিব্রিও, ভিব্রিও কলেরাই, এটা কি কলেরার জীবাণু এবং এটা কি কমাকৃতি, এটা একটু আসে। স্টিলা তারকাকৃতি, এই তো। তারপর আসো কোনটি দ্বারা ব্যাকটেরিয়া পোষক কোষের সাথে আবদ্ধ হয়? আচ্ছা, যদি কোশ্চেনটা আসতে পারে ভাইরাস কোনটা দ্বারা, মানে ভাইরাস কোনটা দ্বারা, এটা জিএসটি আসছিল মানে 23, 24 না 22, 23। তো ভাইরাস আবদ্ধ হয় কিসের সাহায্যে? রিসেপ্টরের সাহায্যে। আর ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া হচ্ছে কি পিলির সাহায্যে। পিলি জিনিসটা কি জানো? মানে ফ্লাজেলা গুলো, শক্ত ফ্লাজেলা, শক্ত ফ্লাজেলাকে বলা হচ্ছে পিলি বলা হচ্ছে, শক্ত ফ্লাজেলাকে বলা হচ্ছে কি পিলি, বুঝছো? পিলি। ফ্লাজেলা তৈরি হয় পিলিন নামক, সরি ফ্লাজেলিন নামক প্রোটিন থেকে। পিলি তৈরি হচ্ছে পিলিন নামক প্রোটিন থেকে, বুঝছো? পরে আসো, নিচের কোন ব্যাকটেরিয়া মুক্ত অক্সিজেন ছাড়াই বাঁচতে পারে? মুক্ত অক্সিজেন ছাড়া যদি বাঁচে তাহলে হচ্ছে তোমার এখানে হবে কি ক্লস্ট্রিডিয়াম। ক্লস্ট্রিডিয়াম কি করে? মুক্ত অক্সিজেন ছাড়াই বাঁচতে পারে, মুক্ত অক্সিজেন ছাড়াই বাঁচতে পারে। তারপর আসো মুক্ত অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না কারা? মুক্ত অক্সিজেন ছাড়া কারা জানো? অ্যাজোটোব্যাক্টার, সিউডোমোনাস, অ্যাজোটোব্যাক্টার, তারপর কি সিউডোমোনাস, তারপর কি ব্যাসিলাস, তারপর কি মাইকোব্যাকটেরিয়াম। এরা কি হচ্ছে তোমার মুক্ত অক্সিজেন ছাড়া এরা বাঁচবে না, এরা মুক্ত অক্সিজেন ছাড়া বাঁচবে না, এরা মুক্ত অক্সিজেন ছাড়া বাঁচবে না। আচ্ছা, তো এদেরকে বলা হচ্ছে কি অক্সিজেন লাগবে, অক্সিজেন লাগবে, এদেরকে কি বলছে? এরোবিক বলা হচ্ছে, এরোবিক বলা হচ্ছে। দেখি বলা হচ্ছে এরোবিক। আর যে বাঁচতেছে না তাকে কি বলা হচ্ছে? যারা মুক্ত অক্সিজেন ছাড়াই বাঁচে, যারা মুক্ত অক্সিজেন ছাড়াই বাঁচে তাদেরকে বলা হচ্ছে কি এরোবিক। এরা কি মুক্ত অক্সিজেন ছাড়াই বাঁচে, বুঝছো? বুঝছো বলা মানে ফারহান মাহমুদ বায়োলজি নেই, তাও দেখে চলেছে, মাশাআল্লাহ, ভেরি গুড।
ঘুমায় পড়ো, হ্যাঁ ঘুমায় পড়ো, তুমি তোমার বায়োলজি না থাকলে ঘুমায় পড়ো, ঘুমায় পড়ো, ঠিক আছে। তারপর আসো মানবদেহে ম্যালেরিয়া জীবাণু আক্রমণকারী দশা কোনটি। এখন ম্যালেরিয়া থেকে যেগুলো পড়াবো এখানে অনেক কিছু থাকতে পারে, যেগুলো পড়াবো সেগুলো দেখলে তোমাদের হয়ে যাবে। তাহলে মনে রাখবা আক্রমণকারী দশার নাম হচ্ছে কি স্পোরোজেট। আক্রমণকারী দশার নাম কি স্পোরোজেট, ঠিক আছে। আক্রমণকারী দশার নাম হচ্ছে কি স্পোরোজেট, মনে থাকবে আক্রমণকারী দশার নাম স্পোরোজেট। আচ্ছা, মশকি লালাগ্রন্থিতে ম্যালেরিয়া জীবাণু কোন দশা পাওয়া যায়? লালাগ্রন্থিতে পাওয়া যাবে কোনটা? স্পোরোজেট। ম্যাক্সিমাম আনসার কি স্পোরোজেট হবে এখানে, লালাগ্রন্থিতে স্পোরোজেট পাওয়া যাবে। তারপর পাবো হচ্ছে আমরা দেখো ম্যালেরিয়া জীবাণু যে দশা প্রথম যকৃৎ কোষ আক্রমণ করে স্পোরোজেট, আমরা দেখছি অলরেডি। ম্যালেরিয়া জীবাণু বহু নিউক্লিয়াসযুক্ত অবস্থাকে কি বলা হচ্ছে? বহু নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থাকে বলা হচ্ছে কি সাইজন। বহু নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থাকে কি বলা হচ্ছে? সাইজন বলা হচ্ছে বা সাইজন বলা হচ্ছে, বুঝছো? আচ্ছা, নিম্নের উল্লেখিত সময়গুলোর মধ্যে প্লাজমোডিয়াম ফ্যালসিফারাম কতদিন করতে পারে? প্লাজমোডিয়াম ফ্যালসিফারাম দেখো আমরা যদি একটু দেখি এখানে সুপ্তাবস্থাগুলো দেখো, আমরা প্রথমত দেখবো কি প্লাজমোডিয়াম বাইভেক্স। আমরা এক এক করে দেখি, আমরা এখান থেকে সিকোয়েন্সটা সাজাই। প্লাজমোডিয়াম বাইভেক্স 2 নম্বর হচ্ছে কি তোমার মনে রাখবে প্লাজমোডিয়াম ওভালে, 3 নম্বর হচ্ছে কি প্লাজমোডিয়াম ম্যালেরিয়াই। 4 নম্বর হচ্ছে কি প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম, এই তো। আচ্ছা, কথা হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভেক্স, এখান থেকে কি আসছে? ভাইভেক্স এর ভ, বিনাইন টার্সিয়ান, মনে রাখো, জাস্ট বিনাইন মনে রাখো, জাস্ট বিনাইন ভ আছে না, জাস্ট বিনাইন মনে রাখো, ঠিক আছে, জাস্ট বিনাইনটা মনে রাখো। তারপর আসো ওভালে মানে কি মৃদু টার্সিয়ান, মৃদু টার্সিয়ান। ম্যালেরিয়া, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া, এটা কি কোয়ার্টান, কি হবে? কোয়ার্টান। তারপর আসো প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম, এটা কি তোমার ম্যালিগন্যান্ট, মনে রাখবা, যেহেতু ফ্যালসিপারাম বানানটাও বড়, ম্যালিগন্যান্টটাও কিন্তু বড়। এখন আসো সুপ্তাবস্থা যদি আমরা দেখি, সুপ্তাবস্থার ক্ষেত্রে মনে রাখবা প্লাজমোডিয়াম ভাইভেক্স কি আছে? ব আছে না, ভাইভেক্স ব আছে না, ব থেকে 12, 12 থেকে 15 দিন, 12 থেকে 15 দিন, কয়দিন? 12 থেকে 15 দিন, ঠিক আছে, 12 থেকে 15 দিন। তারপর আসো তোমার প্লাজমোডিয়াম ওভালও মোটামুটি কি এই তো 13 দিনের মতো, প্রায় 13 দিনের মতো, প্রায় 13 দিন। তারপর আসো প্লাজমোডিয়াম ম্যালেরিয়া কতদিন? 15 থেকে 30 দিন, কতদিন? 15 থেকে 30 দিন। তারপর আসো প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম, এটা হচ্ছে কি 8 থেকে 15 দিন, 8 থেকে 15 দিন, তো 8 থেকে 15 দিনকে এটা মিলে 11 থেকে শুরু হবে, এটা 11 থেকে 16 ধরতে পারে আমরা। এটা আমরা 15 থেকে 30 টাতে বইয়ে যেহেতু 18 থেকে 40 আছে, 18 থেকে 40 দিন, ওকে। কত ঘন্টা পর জ্বর আসে সেগুলো আসবে না। প্লাজমোডিয়াম ভাইরাসের সুপ্তাবস্থা 12 থেকে 20 দিন, আমরা দেখে ফেললাম। সো আমাদের ম্যালেরিয়া মোটামুটি শেষ। এখন আমরা নগ্নবী জাবৃতি বিচিতে যাব, বলো প্রথম প্রশ্নটার উত্তর করো। নগ্নবীজ জাবৃতি দেখো, পোয়াসি গোত্র উদ্ভিদের ফলকে কি বলা হচ্ছে? দেখো আমরা এক এক করে অপশনগুলো দেখি। দেখো ফল, আচ্ছা পোয়াসি গোত্রের ফলকে বলা হচ্ছে কি? ক্যারিওপসিস। বেরি কারা? বেরি হচ্ছে তোমার কি? কলা, টমেটো।
কলা এবং টমেটোকে বলা হচ্ছে কি বেরি বলা হচ্ছে। আচ্ছা ক্যাপসুলটা লাগবে না, হ্যাঁ, তাহলে কি আমাদের কেরিওপসিস বলা হচ্ছে। তারপর নিচের কোনটিতে ইমব্রিকেট পুষ্প বিন্যাস দেখা যায়? তো পুষ্পপত্র বিন্যাস নিয়ে আমি আসলে ডিটেইলে এখানে না বলি, আমি একটা শর্ট ভিডিও আছে ওটা দিয়ে দিলে তোমরা ওখান থেকে দেখে নিও। তো পুষ্পপত্র বিন্যাস হচ্ছে কি, সর্বপ্রথম যদি তোমরা আসো যে তোমার মুক্ত বা ওপেন, গন্ধরাজের বৃদ্ধি, প্রথমে কি গন্ধরাজের বৃদ্ধি, মুক্ত বা ওপেন, লিখে দিই, না লিখে আমার শান্তি লাগে, ওপেন বা মুক্ত, জাস্ট মনে রাখো কি গন্ধরাজ। তো কিভাবে মনে রাখলাম, দেখো তুমি একটা বোতল, তুমি ধরো যে কোনো একটা বোতল বা যে কোনো একটা কিছু, তুমি যেটা কর্কটা না খোলো তাহলে কি গন্ধ পাবা? ধরো তুমি একটা পারফিউম, এটা কর্কটা খুললা, করলে কি স্মেলটা বের হবে না? তার মানে কি ওপেন করলে গন্ধ পাবা, এখান থেকে গন্ধরাজের বৃদ্ধি। ভালভেট অথবা কি প্রান্তস্পর্শী। সো ভালভেট বা প্রান্তস্পর্শ হচ্ছে তোমার, ভালভেট বা প্রান্তস্পর্শ হচ্ছে কি তোমার আজকাল, বলতে পারো কি আজকাল প্রান্ত, মানে আজকাল কি বলতে পারো আমরা ওই অমুক প্রান্তে, যেরকম মানে ট্রিক্স ছিল, এই নিয়ে আমার মনে নাই ঠিক, এখন আমার মাথায় আসতেছে না। আকন্দ, আজকাল বাবুর ওই প্রান্তে যাই, মানে আজকাল বাবুর ওই প্রান্তে যাই, এরকম একটা ট্রিক্স। আকন্দ, বাবলা, জবা। এখন আসো জবার বৃত্তি, জবার বৃত্তি একটু ব্র্যাকেটে লিখবা, জবার বৃত্তি নট দলমন্ডল। তাহলে আজকাল বাবুল ওই প্রান্ত যায়, আকন্দ, বাবলা, তারপর কি জবার বৃত্তি। তাহলে যদি কনফিউজ লাগে ভাই বৃত্তি নাকি দলমন্ডল, তাহলে মনে রাখবা ভালভেটে ব আছে, বৃত্তিতে ব আছে, শেষ। তারপর আসো টুইস্টেড বা পাকানো, টুইস্টেড বা বলতে পারি কি আমরা পাকানো। টুইস্টেড বা পাকানো মানে কি তোমার, আচ্ছা টুইস্টেড বা পাকানো জবার দলমন্ডল, জবার দলমন্ডল। নরমালি যদি আসে যে জবাতে, নরমালি ধরো আসলো তোমার বলা নাই যে এটা আসলে কি তোমার দলমন্ডল নাকি এটা হচ্ছে তোমার বৃত্তি। যদি নরমালি আসে তখন টুইস্টেড লাগাবা। আচ্ছা এটা কিভাবে মনে রাখতে পারো, যে দল বেঁধে কি করলা, মানে দল বেঁধে পেটানো, তার মানে কি দলমন্ডল। কার দলমন্ডল? জবার দলমন্ডল। দল পাকানো, দল পাকানো, দল পাকানো, এই যে পাকানো। আচ্ছা ইমব্রিকেট, ইমব্রিকেট কালকা সন্ধ্যা, কৃষ্ণচূড়া। আচ্ছা দেখো এটা কিভাবে মনে রাখতে পারি আমরা, তোমার কালকা সন্ধ্যা এবং কি কৃষ্ণচূড়া, কালকা সন্ধ্যা এবং হচ্ছে কি কৃষ্ণচূড়া, কালকা সন্ধ্যা এবং কি কৃষ্ণচূড়া, বুঝছো? আচ্ছা কৃষ্ণচূড়া, আচ্ছা এটা গেল। তারপরে আসো মার্জিনাল বা এক প্রান্তীয়। এটা মূলত কোথায় দেখা যাবে? সিমের বিচি টিচি আছে না এগুলাতে, যেমন মটরশুটি, কোথায় দেখা যায়? মটরশুটি সিম, মটরশুটি সিমে দেখা যায়। তারপর আসো বহু প্রান্তীয়, বহু প্রান্তীয় বা প্যারাইটাল। বহু প্রান্তীয় হচ্ছে তোমার কি লাউ, শসা, এগুলাতে দেখা যায়, সরিষা। আমাদের কোয়েশ্চন ছিল যে ভাইয়া কেসিয়া সোফেরা, কেসিয়া সোফেরা। আচ্ছা কেসিয়া সোফেরা মানে কি বলতো দেখি? কালকা সন্ধ্যা, কালকা সন্ধ্যা, এই যে কালকা, কেসিয়ার কাটা কি কালকা, কালকার কা সন্ধ্যা, সন্ধ্যার শো, কালকার কা সন্ধ্যার শো, কালকা সন্ধ্যা, বুঝছো? ব্রাসিকা নেপাস, এটা মানে সরিষা, এটা সরিষা। লাভ লাভ পারপারাস, এটা কি শিম, শিমের ব্যবসা অনেক লাভ। পাইসাম সেটিভাম, এটা কি পাইসাম, এটা কি পি, পি মানে কি মটর, ঠিক আছে? ওকে কোনটি গাত্রীয় অমরবিন্যাস দেখা যাবে? আচ্ছা আসো গাত্রীয়, গাত্রীয় তো তোমার কি শাপলাতে দেখা যাবে। কোথায় দেখা যাবে? শাপলাতে দেখা যাবে, শাপলা, শাপলাতে। শাপলা কোনটা বলো? শাপলাতে দেখা যাবে কি গাত্রীয়, নিরুম্বা, মুসিফেরা। তারপর অমরবিন্যাস, জবার অমরবিন্যাস কি অক্ষীয়, জবার অমরবিন্যাস অক্ষীয়। একবীজপত্রীর অমরবিন্যাস হচ্ছে তোমার কি তোমার কেন্দ্রিক, তাই না? কেন্দ্রিক বলা হয় তাকে, বা এই জিনিসগুলো একটু দেখলাম বলে দিই। দ্বিবীজপত্রীর ক্ষেত্রে একজাইল,
একবীজপত্রীর ক্ষেত্রে কেন্দ্রিক, ঠিক আছে, অমরা বিন্যাসের ক্ষেত্রে। কোন উদ্ভিদের শুক্রাণু সর্ববৃহৎ? আচ্ছা, উদ্ভিদগুলোর মধ্যে সর্ববৃহৎ শুক্রাণু হচ্ছে সাইকাস। সাইকাস থেকে আমরা একটু জিনিস দেখে নিই। আমরা সাইকাস কি কি পাবো? সাইকাস হচ্ছে কি, প্রথমত স্পোরোফাইটিক। স্পোরোফাইটিক মানে কি? এই স্পোরোফাইটিক মানে কি জানো? এই স্পোরোফাইটিক মানে হচ্ছে একে দেহ, মূল এবং মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায়। সাইকাসকে দেহ, মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যাচ্ছে, এই জন্য কি এটাকে স্পোরোফাইটিক বলা হচ্ছে। দেহ কিসে বিভক্ত করা যাচ্ছে? এটাকে দেহ, মূল, কাণ্ড, মূল, কাণ্ড এগুলোতে ভাগ করা যায়, এটা স্পোরোফাইটিক। আচ্ছা, দেন আসো এটার কি শুক্রাণু বহু ফ্লাজেলা। বহু ফ্লাজেলা, বহু ফ্লাজেলা দেখতে কিসের মতো? লাটিমের মতো, ঠিক আছে, দেখতে লাটিমের মতো শুক্রাণুটা। এদের স্ত্রী রেণু, স্ত্রী রেণু কি হিসেবে পাওয়া যায়? সর্পমণি হিসেবে পাওয়া যায়, সর্পমণি, সর্পমণি। আচ্ছা, সাইকাসকে কি বলা হচ্ছে? লিভিং ফসিল বলা হয়। এদের কি দেখা যায় না? এদের দিনিশেক হয় না, এই জন্য কি এদের শস্য কি হচ্ছে? অলওয়েজ হ্যাপ্লয়েড হচ্ছে, বুঝছো? তো এই তো। তারপর অর্থনৈতিক গুরুত্ব দেখি আমরা, এটার অর্থনৈতিক গুরুত্ব। অর্থনৈতিক গুরুত্ব যদি আমরা আসি, অর্থনৈতিক গুরুত্বের ক্ষেত্রে নাম্বার 1 যেটা আসে, সাইকাস সার্সিনালিস। সার্সিনালিস এটা কিসে? বার্লি। সাইকাস পেকটিনাটা, সাইকাস পেকটিনাটার কচি পাতা কি? সবজি হিসেবে পাওয়া যায়। পেকটিনাটা সবজি হিসেবে খাওয়া যায়, কচি পাতাটা। সাইকাস রিভোলোটা, রিভোলোটা, রিভোলোটা মানে কি? এটা খাদ্য হিসেবে পাওয়া যায়। তো এই তো মোটামুটি আমাদের সাইকাসটা। সাইকাসকে কি বলা হচ্ছে? পাম ফার্ন বলা হচ্ছে, এটাকে পাম ফার্ন বলা হচ্ছে, এটা পাম ফার্ন বলা হচ্ছে। আম কোন জাতীয় ফল? দেখো আমরা ফলগুলো সবগুলো একসাথে দেখি। ফলটা রাবির জন্য ইম্পর্টেন্ট আছে, রাবির জন্য ফল। 1 নম্বর আসো প্রকৃত, 2 নম্বর আসো অপ্রকৃত, 3 নম্বর আসো যৌগিক, 4 নম্বর আসো গুচ্ছিত। আচ্ছা, 5 নম্বর আসো রসালো বা সোরোসিস, রসালো বা সোরোসিস। 6 নম্বর আসো বেরি, 7 নম্বর আসো তোমার ক্যারিওপসিস। এই কটা পড়লে হবে। এখন আসো প্রকৃত কারা কারা? আম, জাম এগুলা, আম, জাম এগুলা। অপ্রকৃত কারা? আপেল, আনারস। যৌগিক কে? কাঁঠাল। কাঁঠালে দেখবে একটা কাঁঠালের মধ্যে অনেকগুলো ফল থাকে ভিতরে, যেগুলো আমরা কি বলি? কোষ বলি। গুচ্ছিত কে? আতা। রসালো বা সোরোসিস মানে রসালো কে থাকবে এখানে? রসালো থাকবে তোমার কি? আনারস। আনারস অনেক রস থাকে না? আনারস, কাঁঠাল। বেরি, বেরি মানে কি? কলা, টমেটো। ক্যারিওপসিস মানে কি? ধান। আম কোন জাতীয় ফল? প্রকৃত। এগ্রিগেট কিন্তু গুচ্ছিত, এই গুচ্ছিত কিন্তু এগ্রিগেট, এই গুচ্ছিত কিন্তু এগ্রিগেট, মিস করা যাবে না। কিউকাম্বাস স্যাটিভাস এর প্লাসেন্টেশন কোন প্রকৃতির? দেখো আমার পুরা মানে সায়েন্টিফিক নেম সহ তোমার একদম এক্সাম্পল প্লাস সায়েন্টিফিক নেম সহ আমার পুরো শর্ট ভিডিও আছে, আমি এটা দিব। আমি ক্লাস থেকে বের হয়ে এটা আমি শেয়ার করে রাখবো পেজে, তোমরা ঘুম থেকে উঠাও এটা দেখে নিও, তাহলে আরো আরো ভালো করে বুঝতে পারবা। কিউকাম্বাস স্যাটিভাস, কিউকাম্বাস স্যাটিভাস। আচ্ছা, এটা মানে কি? কিউকাম্বার মানে কি? আমরা পড়ি না যে কিউকাম্বার, কিউকাম্বার মানে হচ্ছে তোমার শসা। কিউকাম্বার মানে কি? শসা। তো শসা বহুলাস, বহুলাস দিয়ে মনে রাখতে পারি। বহুপ্রান্তীয়, তাই না? বা প্যারাইটাল। বহুপ্রান্তীয় বা প্যারাইটাল মানে কি? কার ক্ষেত্রে দেখা যাবে? লাউ এবং শসার ক্ষেত্রে। তার মানে কি? প্যারাইটাল বা বহুপ্রান্তীয়। নিচের কোনটিকে জীবন্ত জীবাশ্ম বলা হচ্ছে? সাইকাসকে। আরেকটু
জানি ইফেড্রা, একটু ব্যতিক্রমগুলো জানি যে ইফেড্রা দ্বিনিষেক হয়, এটাতে কি হচ্ছে দ্বিনিষেক হচ্ছে 3N। আচ্ছা এটা থেকে কি পাচ্ছি ইফেড্রিন পাচ্ছি, কি পাচ্ছি ইফেড্রিন। এটা কিসের ঔষধ? এটা শ্বাসকষ্টের ঔষধ, এটা শ্বাসকষ্টের ঔষধ। আচ্ছা নেতাম, নেতাম কি জানো? নেতামের যে পাতাটা আছে, এই নেতামের পাতা হচ্ছে তোমার গিয়ে তোমার আবৃত বীজের মতো। এটার এর পাতা কার মতো? আবৃত বীজের মতো। এর পাতা কার মতো? আবৃত বীজের মতো। ঠিক আছে। আচ্ছা জীবন্ত জীবাশ্ম কিন্তু আরেকটাকে বলা হয়, সেটা কি জিঙ্কো বিলোবা। জিঙ্কো বিলোবাকেও কিন্তু তোমার জীবন্ত জীবাশ্ম বলা হচ্ছে, বুঝছো? তার মানে আমরা একটু এক্সটার্নালি এগুলো জিনিসগুলো জানলাম এখান থেকে। জবা ফুলের অমরবিন্যাস কি? আচ্ছা জবা ফুলের অমরবিন্যাস সেই বলছিলাম যে তোমার অক্ষীয় আর মূলীয় কি পোয়াসির ক্ষেত্রে, মূলীয় হচ্ছে কি ত্রিধারা সূর্যমুখী। আচ্ছা সাইকাসের শস্য কি ধরনের? দেখো আমি কি বলছিলাম, সাইকাসে কি দ্বিনিষেক ঘটে? ঘটে না। সাইকাসে কোনো প্রকার দ্বিনিষেক ঘটবে না, সুতরাং শস্য কি হবে ভাই? এখানে হ্যাপ্লয়েড হবে। সাইকাসের শস্য কি হবে? হ্যাপ্লয়েড হবে। সাইকাসটা আসতে পারে, সাইকাস আসতে পারে, মোটামুটি ইম্পর্টেন্ট আছে। সাইকাস আসতে পারে, পুষ্পপত্র বিন্যাস দেখবা, অমরা বিন্যাস দেখবা, ফুল ফল দেখলা, এই তো মোটামুটি হয়ে তো গেল, আর তো কিছু লাগে না, তাই না? মাল বেশি পজিটিভ বৈশিষ্ট্য নিতে পারবা। পুষ্প সঙ্গে শুধু জাবিতা সেখানে আসে না। বিশ্বের সব থেকে ক্ষুদ্রতম উদ্ভিদ কোনটি বলো? বিশ্বের সব থেকে ক্ষুদ্রতম উদ্ভিদ কোনটা বলো তো দেখি? বিশ্বের সব থেকে ক্ষুদ্রতম উদ্ভিদ কোনটা? দেখো সবচেয়ে ক্ষুদ্রতম উদ্ভিদ হচ্ছে কি অলফিয়া। এখন এই অলফিয়া যদি বিশ্বে বলা হয় তখন আসবে কি অলফিয়া মাইক্রোস্কোপিয়া। আর যখন বাংলাদেশে বলবে তখন নাম হবে কি এটা অলফিয়া এরাইজা। অলফিয়া এরাইজা, তার মানে যখন বাংলাদেশ বলবে অলফিয়া এরাইজা। এটা কতটুকু থাকে? 0.1 মিলিমিটার থাকে। কতটুকু থাকে পুরুত্বটা? 0.1 মিলিমিটার অলফিয়া। আর সবচেয়ে বৃহৎ হচ্ছে তোমার ইউক্যালিপটাস। কত ফুট হইতে পারে? এটা 500 ফিট পর্যন্ত উচ্চতা হইতে পারে, 500 ফিট। ইউক্যালিপটাস হচ্ছে কি সব থেকে বৃহৎ বা লম্বা, এবং এগুলো কোন ইতে কনিফেরাস এটা? বাংলাদেশে কত প্রজাতির নগ্নবীজ উদ্ভিদ পাওয়া যায়? দেখো বলছে কি ভাই বাংলাদেশে কত প্রজাতির নগ্নবীজ উদ্ভিদ পাওয়া যায়? তাহলে মনে রাখবা টোটাল 5 প্রজাতি, 4000 কি সারা পৃথিবীতে। তার মধ্যে একটা প্রজাতি ভাতৃবীতে সবগুলো আছে মোটামুটি আমার যতটুকু মনে হয়। আমি পার্সোনালি সাইকাস দেখছি, সাইকাসটা দেখা হয়েছে আমার, পার্সোনালি আমার সাইকাসটা ভালো করে দেখা হয়েছে আমাদের সামনে তোমার ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি সাইডে ওয়াজেদ মিয়া তো গবেষণা কেন্দ্র যেটা আছে ফুড ইঞ্জিনিয়ারিং এর সামনে, ওখানে হচ্ছে তোমার এটা আছে, তোমার সাইকাসটা দেখা যায়। আমি একদিন সাইকাস আছে তোমার স্ত্রী রেণুপত্র আছে না, ওটা মানে আমি তো ফার্স্ট ইয়ার এবং ফার্স্ট সেমিস্টার পড়ি 2023 সালে মনে হয়, 23 সালের দিকে। তো তখন কি করছে আমি নিয়ে আসছিলাম একটা, আমার ব্যাগে থাকতো, কয়েকদিন রাখছিলাম। মানে এরকম আসলে সাপের মতো দেখতে, বুঝছো? আসলে দেখতে সাপের মতো। তারপর আসো বাল্ব থেকে নিচের কোনটি জন্মায়? বাল্ব থেকে নিচের কোনটি জন্মায় মনে রাখবো? বাল্ব কারা দেখে? কান্না বাল্ব। পেঁয়াজ, রসুন। পেঁয়াজের বৈজ্ঞানিক নাম কি? এলিয়াম সেপা। রসুনের বৈজ্ঞানিক নাম কি? এলিয়াম সেটিভাম। ঠিক আছে, এলিয়াম সেটিভাম। তারপর আসো টিউবার। টিউবার মানে কি? আলু। টিউবার মানে কি? আলুর কাণ্ড। টিউবার মানে কি? আলু। আলু কিন্তু এক প্রকার কাণ্ড, তবে মিষ্টি আলু মূল কিন্তু আলু কাণ্ড। তারপর আসো আমাদের আরেকটা যদি করি রাইজোম। এটা কি? ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ডকে আদা,
করো, ঠিক আছে। সো বাল্ব থেকে পাওয়া যায় কি, পেঁয়াজ পাওয়া যায়। নগ্নবীজ উদ্ভিদের মধ্য দিয়ে, নগ্নবীজ উদ্ভিদের মধ্যে নিচের কোনটিতে দিনিষেক ঘটে? এই যে ইফেক্টটাতে দিনিষেক ঘটে, ইফেক্টটাতে দিনিষেক ঘটে, এটা আমরা পড়ছি না। ইফেক্টটাতে কি ঘটবে? দিনিষেকটা ঘটে, ইফেক্টটাতে দিনিষেক ঘটে, ইফেক্টটাতে দিনিষেক ঘটে। আচ্ছা, আমরা আরো কিছু বৈশিষ্ট্য জানি, যেমন নেথাম। নেথাম হচ্ছে, দেখো নেথাম হচ্ছে কি, এটার জাইলেম টিস্যুতে নরমালি কি তোমার নগ্নবীজের বৈশিষ্ট্য যদি দেখি, তোমার নগ্নবীজের বৈশিষ্ট্য ক্ষেত্রে হচ্ছে তোমার কি, আমরা নগ্নবীজের বৈশিষ্ট্য করে দেখি, তাহলে আমাদের জন্য বেশি ভালো না? স্পোরোফাইটিক, হেটারোমরফিক জনক্রম দেখা যায়, হেটারোমরফিক জনক্রম দেখা যায়। তারপরে সব দিনিষেক হয় না, ব্যতিক্রমটা আমরা জানলামই, দিনিষেক হয় না। জাইলেমে ভেসেল নেই, এদের জাইলেমে কি নেই? ভেসেল নেই। এদের গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড নেই, তাই ফল হয় না। অনেক সময় আসে কেন ফল হয় না, এটা অনেক সময় আসে যে কেন আসলে ফল হয় না, কারণ এদের গর্ভাশয়, গর্ভদণ্ড এবং কি গর্ভমুণ্ড নেই, তাই ফল হয় না। তারপর আসুন, বিশেষ বৈশিষ্ট্য একটা লিপ স্কার দেখা যায়, লিপ স্কার। তারপর কি শস্য, কেমন শস্য হচ্ছে হ্যাপ্লয়েড। এই তো মোটামুটি এই জিনিসগুলা জানলে আমাদের নগ্নবীজ কাভার। বাংলাদেশে কোন নগ্নবীজী বাঁশপাতা নামে পরিচিত? পডোকার্পাস হেটারোফাইনাস, পডোকার্পাস, পডোকার্পাস কোনটা? বাংলাদেশে হচ্ছে তোমার কি পডোকার্পাস, হ্যাঁ পডোকার্পাস, সরি নেরিফোলিয়াস বাঁশপাতা নামে পরিচিত, নেরিফোলিয়াস বাঁশপাতা নামে পরিচিত। আর সাইকাসের ক্ষেত্রে মনে রাখবা সাইকাস পেকটিনাটা, সাইকাস পেকটিনাটা কোথায় পাওয়া যায়? চট্টগ্রামের বাড়িয়াডালা বনাঞ্চলে, চট্টগ্রামে পাওয়া যায়। বাংলাদেশে কোন সাইকাস পাওয়া যায়? সাইকাস পেকটিনাটা। আর বাঁশপাতা নামে কোনটা পরিচিত? পডোকার্পাস নেরিফোলিয়াস, নেরিফোলিয়াস, ঠিক আছে। টুইস্টেড কোথায় পাওয়া যায়? আচ্ছা, গন্ধরাজে কি পাওয়া যায়? মুক্ত। বাবলাতে কি পাওয়া যায়? আকন্দতে কি হচ্ছে? প্রান্তস্পর্শী, করবি। জবার দলমন্ডল এবং কি করবি, জবার দলমন্ডল এবং করবি, এই দুইটাতে কি পাওয়া যাচ্ছে? টুইস্টেডটা পাওয়া যাচ্ছে, এই দুইটাতেই টুইস্টেডটা পাওয়া যাচ্ছে, জবার দলমন্ডল এবং কি করবিতে পাওয়া যায়। আচ্ছা, এরপর আসো, পুষ্পপুটের প্রতিটি সদস্যকে কি বলা হচ্ছে? টেপাল। পুষ্পপুটের প্রতিটি সদস্যকে কি বলা হচ্ছে? টেপাল বলা হচ্ছে। তারপর পেটাল, পেটাল মানে হচ্ছে কি দলমন্ডলের সদস্যকে বলা হয়, দলমন্ডলের সদস্য, দলমন্ডলের সদস্য হচ্ছে কি পেটাল, বুঝছো? আচ্ছা, তারপর চলো আমাদের উদ্ভিদ সারি তত্ত্ব। ওকে, ও সরি সরি সরি, টিস্যুটা কি বাদ করে গেল কিনা? টিস্যুটা বাদ হয়ে গেছে। আচ্ছা, আমি রেকর্ডে দিয়ে দিলাম যদি বাদ করে যায়, এরপরে থাকতেও পারে, ঠিক নাই। ও, এটার নামটা ভুল আসছে, এটা আমরা টিস্যু তন্ত্র, দেখো আমরা টিস্যু তন্ত্রতে যাচ্ছি। দেখো, পুষ্পক উদ্ভিদের মূলে কোন ধরনের ভাস্কুলার বান্ডল থাকে? তো আমরা যদি ভাস্কুলার বান্ডলটা দেখি, দেখো আমরা কি পাবো? 3 প্রকার পাবো, তাই না? প্রথম আসো সংযুক্ত, তারপর কি পাবো আমরা? সংযুক্তের পরে কি পাবো আমরা? এখানে পাবো হচ্ছে তোমার অরীয়, অরীয় পাবো। তারপর কি পাবো আমরা? এখান থেকে কেন্দ্রিক পাবো, সংযুক্ত, অরীয়, কেন্দ্রিক। ওকে, তো মনে রাখবা সংযুক্ত কোথায় দেখা যাচ্ছে? সংযুক্ত, সংযুক্ত 2 প্রকার, একটা হচ্ছে তোমার কি সমপার্শ্বীয়, আর একটা হচ্ছে তোমার কি সমদ্বিপার্শ্বীয়। সমপার্শ্বীয় আবার কোথায় পাওয়া যাচ্ছে? তোমার 2 প্রকার পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে মুক্ত, আর একটা হচ্ছে তোমার কি বদ্ধ, মুক্ত বদ্ধ। তাহলে মুক্তটা আবার কোথায় পাওয়া যাচ্ছে? এখানে মুক্ত হচ্ছে তোমার কি দ্বিবীজপত্রী এবং কি নগ্নবীজী, দ্বিবীজপত্রী এবং কি নগ্নবীজী, এদের কাণ্ডে পাওয়া যাচ্ছে, এদের কাণ্ডে। আর বদ্ধটা কোথায় পাওয়া যাচ্ছে? একবীজপত্রীর কাণ্ডে, একবীজপত্রী এদের কাণ্ডে পাওয়া যাচ্ছে। সমদ্বিপার্শ্বীয় কোথায়? লাউ, কুমড়া এবং কি শশা, লাউ, কুমড়া, শশা, এখানে কি পাওয়া যাচ্ছে? সমদ্বিপার্শ্বীয়টা পাওয়া যাচ্ছে, সবগুলো সেম। অরীয় কোথায় পাওয়া যাচ্ছে? পুষ্পক উদ্ভিদের মূলে, পুষ্পক
উদ্ভিদের মূলে, পুষ্পক উদ্ভিদের মূলে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, কেন্দ্রিকটা কোথায় পাওয়া যাচ্ছে? দুই প্রকার পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে তোমার জাইলেম কেন্দ্রিক, আর একটা হচ্ছে তোমার কি ফ্লুয়েম কেন্দ্রিক। জাইলেম কেন্দ্রিকটা কি বলা হচ্ছে? হ্যাপ্টোসেন্ট্রিক। ফ্লুয়েম কেন্দ্রিকটা বলা হচ্ছে কি? ল্যাপ্টোসেন্ট্রিক। সকালে এটা রেকর্ডেড ভিডিও দিছিলাম। হ্যাপ্টোসেন্ট্রিকটা দেখো, পিএলএস, টেরিস লাইকোপোডিয়াম স্যালাজিনালা। আর এখানে কি? ড্রাকাইনা ইয়োক্কা, ড্রাকাইনা ইয়োক্কা। বুঝে নিও, হ্যাঁ বুঝে নিও। তো আমার বলা আছে এখানে পুষ্পক উদ্ভিদের মূলে, পুষ্পক উদ্ভিদের মূলে কি দেখা যাবে? যে দেখো ওরিও ভাস্কুলার বান্ডল দেখা যায়, পুষ্পক উদ্ভিদের মূলে দেখা যায়। তারপর আসো, নিচের কোন উদ্ভিদে ল্যাপ্টোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডল পাওয়া যায়? ল্যাপ্টোসেন্ট্রিক কি বলছিলাম? যে ড্রাকাইনা এবং ইয়োক্কাতে। কোথায় পাওয়া যাবে? ড্রাকাইনা এবং ইয়োক্কাতে পাওয়া যাবে। আমি দেখি তো চার্জ হলে আমি একটু মাইক্রোফোনটা লাগাই নিব। হ্যাঁ, সবগুলোই দেওয়া হবে ইউটিউবে, সবগুলো। একটু মাইক্রোফোনটা লাগাই নি। চারটা 14 বেজে গেছে। আল্লাহ, কয় ঘন্টা বললাম? প্রায় 7 ঘন্টা হয়ে গেছে না? ওকে, কোনটি মূলের অন্তর্গঠনের ক্ষেত্রে সত্য নয়? আচ্ছা, মূলের অন্তর্গঠনের ক্ষেত্রে কোনটি কি বলছে? মূলের অন্তর্গঠনের ক্ষেত্রে কোনটি সত্য নয়? আচ্ছা, মূলের অন্তর্গঠন কি? আমরা মূলের গঠন দেখি। মূলের অন্তর্গঠনটা আমরা একটু দেখে ফেলি তো। মূলের অন্তর্গঠন, মূলের অন্তর্গঠন থেকে ভাই কি পাই? দেখো তো প্রথমেই পাবো আমরা 1 নম্বর পাবো হচ্ছে এখান থেকে। দেখো, মূলরুম সর্বদা এককোষী। মূলরুম কি? সর্বদা এককোষী। মূলরুম সর্বদা কি থাকবে? এককোষী থাকবে, একটা কোষ। মূলরুম মানে কি? মানুষের যেমন লোম থাকে না, মূলের সিমিলারলি লোম থাকে। তো এটা কি? সর্বদা এককোষী হচ্ছে। অধত্বক নেই, অধত্বক অথবা বলতে পারি কি হাইপোডার্মিস নেই, হাইপোডার্মিস নেই, অধত্বক বা বলতে পারি কি আমরা হাইপোডার্মিস নেই। বুঝছো? তারপর ভাস্কুলার বান্ডল সবসময় কি হবে? ওরিও হবে। এখানে কি দেখা যাবে? ওরিও ভাস্কুলার বান্ডল দেখা যাবে, ওরিও। ঠিক আছে, তাহলে দেখো আমাদের কিউটিকল থাকে, মূলরুম বহুকোষী, মূলত্বকে পত্র, এই বাবা, মূলত্বকে পত্র অন্ধকারে বদ্ধত্বক থাকে না। আর কাণ্ডের ক্ষেত্রে কি থাকে না? অন্তত্বক থাকে না। বুঝছো? ওকে, ফ্লুয়েমের কোন উপাদানটি মৃত? আমরা এখানে যাওয়ার আগে জাইলেম এবং ফ্লুয়েমকে আমরা একটু ভাগ করে নিই। জাইলেম, ফ্লুয়েম। ঠিক আছে, জাইলেমটা মনে রাখবা, এটা কি? মৃত। ফ্লুয়েম হচ্ছে কি? জীবিত। তো জাইলেম মৃত যদি হয়, এখানে তোমার কাকে কাকে পাবো আমরা? দেখো, তোমার ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, তারপর জাইলেম ফাইবার। তো জাইলেম ফাইবারকে দেখো, জাইলেম প্যারেনকাইমা কিন্তু আবার জীবিত, জাইলেম প্যারেনকাইমা জীবিত। সো নরমালি জাইলেম হচ্ছে মৃত, বাট জাইলেম প্যারেনকাইমা কিন্তু আবার জীবিত। জাইলেম ফাইবারকে আবার কি বলা হয়? উড ফাইবার। ফ্লুয়েম কি? দেখো, ফ্লুয়েম তো সব জীবিত, তাই না? যেমন আসো, সিফ কোষ, সঙ্গী কোষ, সিফ কোষে নিউক্লিয়াস থাকে না। তারপর কি? ফ্লুয়েম ফাইবার বা ফ্লুয়েম প্যারেনকাইমা। তারপর ফ্লুয়েম ফাইবার। এখন বলো ভাইয়া, ফ্লুয়েম ফাইবার থেকে যদি আমরা আসি, এখানে ফ্লুয়েম ফাইবারটা কিন্তু আবার মৃত, তাহলে ফ্লুয়েম ফাইবারটা মৃত। এখন আমাদের বলা ছিল যে কোন ফ্লুয়েম উপাদানটি মৃত? যে ফ্লুয়েম ফাইবার মৃত। ফ্লুয়েম ফাইবার হচ্ছে কি? মৃত পাচ্ছি। আমরা কি পাচ্ছি? ফ্লুয়েম ফাইবারটাকে মৃত পাচ্ছি। পাটের আঁশ কোন জাতীয় টিস্যু? মনে রাখবা, সেকেন্ডারি ফ্লুয়েমের মাথায় অবস্থিত ফাইবারকে বলা হচ্ছে কি? বাস্ট ফাইবার। সেকেন্ডারি ফ্লুয়েম, এটাকে কি বলা হচ্ছে? বাস্ট ফাইবার। তাহলে মনে রাখবা, সেকেন্ডারি ফ্লুয়েমের মানে সেকেন্ডারি যে ফ্লুয়েমটা আছে, যে সেকেন্ডারি ফ্লুয়েমের মাথায় যদি
পাটের রস অবস্থান করে তখন বা যে ফাইবারটা অবস্থান করবে সেটাকে বলা হচ্ছে কি বাস্ট ফাইবার বলা হয়ে থাকে। রক্ষীকোষ কোনটির অংশ ভাইয়া? একদম ইজি। রক্ষীকোষের ত্বকের অংশ, তাই না? অবশ্যই ত্বকের অংশ রক্ষীকোষ। দুইটা রক্ষীকোষ মূলে কি তৈরি করে? পত্ররন্ধ্র তৈরি করে। রক্ষীকোষে কি হয়? প্রচ্ছেদন হয়। নিম্নলিখিত কোনটি নিউক্লিয়াস অনুপস্থিত? আমরা দেখছি অলরেডি। পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলা হচ্ছে? দেখো, পাতার গ্রাউন্ড টিস্যুকে বলা হচ্ছে কি মেসোফিল বলা হচ্ছে। মেসোফিল মেসোফিল পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলা হচ্ছে? মেসোফিল বলা হচ্ছে। মেসোফিল বলা হচ্ছে, ঠিক আছে। তারপরে সে ক্যাম্বিয়াম, জাইলেম ও ফ্লুয়েমের মাঝে অবস্থিত। ক্যাম্বিয়াম কি করে? জাইলেম ও ফ্লুয়েমের মাঝে। কর্টেক্স, কর্টেক্স কি করতেছে দেখো তো। কর্টেক্স, তাহলে মনে রাখবা কর্টেক্স হচ্ছে অধঃত্বক ও অন্তত্বকের মাঝে। অধঃত্বক ও অন্তত্বকের মাঝে যেটা থাকবে সেটাকে বলা হচ্ছে কি আমার ক্যাম্বিয়াম, ঠিক আছে। নিচের কোনটি প্রোক্যাম্বিয়াম হতে সৃষ্টি হয় না? আমি চার্জটা দেখি, চার্জ নিয়ে এত প্যারাই পড়ছি। আচ্ছা 13% আছে, মানে চার্জে দিয়ে দিয়েই করতে হয় আর কি। বলো নিচের কোনটি প্রোক্যাম্বিয়াম হতে সৃষ্টি হয় না? নিচের কোনটি প্রোক্যাম্বিয়াম হতে সৃষ্টি হয় না? আচ্ছা মনে রাখবা, আমরা যদি দেখি যে ভাজক টিস্যুকে যখন কাজ অনুসারে ভাগ করা হয় তাহলে প্রথম যেটা আসে সেটা হচ্ছে তোমার গিয়ে প্রোটোডার্ম। এক নম্বর ধরো আমরা যদি পাই যে প্রোটোডার্ম, এটা কি কাজ অনুসারে, তাহলে কাজ অনুসারে ভাজক টিস্যু। এক নাম্বার প্রোটোডার্ম। এটা ডার্ম মানে কি ভাইয়া? ত্বক। ডার্ম মানে কিন্তু ত্বক। ডার্ম কি করে? ত্বক সৃষ্টি করে। ডার্ম কি করে? ত্বক সৃষ্টি করে। দুই নাম্বার। দুই নাম্বার হচ্ছে গিয়ে দেখো প্রোক্যাম্বিয়াম। প্রোক্যাম্বিয়াম, প্রোক্যাম্বিয়াম, প্রোক্যাম্বিয়াম কি করতে? দেখো এই যে আমাদের কোশ্চেন হচ্ছে প্রোক্যাম্বিয়াম হতে কোনটি সৃষ্টি হয় না, তাহলে দেখো প্রোক্যাম্বিয়াম কি করতেছে? তোমার জাইলেম, ফ্লুয়েম এবং কি ক্যাম্বিয়ামে সৃষ্টি করে। ক্যাম্বিয়াম থেকে তো ক্যাম্বিয়ামে আসতেছে। তাহলে আমরা একটু আগে পড়ছিলাম না ভাইয়া ক্যাম্বিয়ামটা কোথায় থাকে? জাইলেম এবং ফ্লুয়েমের মাঝে। তাহলে মনে রাখবো শুধু ক্যাম্বিয়াম না, সাথে জাইলেম ফ্লুয়েমটা তৈরি করে, সাথে জাইলেম ফ্লুয়েম তৈরি করে। তারপরে আসো 3 নাম্বার। 3 নাম্বার যেটা সেটা হচ্ছে তোমার আচ্ছা গ্রাউন্ড মেরিস্টেম। গ্রাউন্ড মেরিস্টেম, গ্রাউন্ড। এখানে কি থাকবে? কর্টেক্স, মজ্জা, মজ্জারশ্মি। মজ্জা কি করে? খাদ্য সঞ্চয় করবে, বিশেষ করে নাইট্রোজেন জাতীয়। আর মজ্জারশ্মি কি করবে? খাদ্যটাকে পরিবহন করবে। মনে থাকবে? তাহলে আমার কি হচ্ছে এখানে? কর্টেক্স হচ্ছে। এটা প্রোক্যাম্বিয়াম মতো সৃষ্ট হয় না। শুধু কি আমরা কাজ অনুসারেই পড়বো? আচ্ছা আরেকটা আছে না তোমার, দাঁড়াও, কি জানি বলে, ম্যাস, প্লেট, রিব, ওটা জানি কি বলে, এটা কি অনুসারে জানি, মানে স্থান অনুসারে বা অবস্থান, অবস্থান সম্ভবত অবস্থান। এনিওয়ে দেখে নিও। 1 নাম্বার কি? ম্যাস। 2 নাম্বার প্লেট, মানে বিভাজন তল অনুসারে। এটা কি? বিভাজন তল, বিভাজন তল অনুসারে। রিব। ম্যাস মানে কি? ম্যাস মুভমেন্ট বলি না, গণ আন্দোলন। ম্যাস মুভমেন্ট মানে কি? গণ আন্দোলন। তার মানে ম্যাস মানে কি? সবার দিক দিয়ে। তার মানে কি? সকল তলে। যেমন কি ভ্রূণ, মানে পিন্ডাকার টাইপের যেগুলো পিন্ডাকার, এগুলো কি ভ্রূণ যেমন হতে পারে। প্লেট, প্লেট মানে কি? 2 তলে। প্লেটের কয়টা তল থাকে? 2টা তল থাকে। এটা প্লেটের। আচ্ছা উচ্চতর তো আমরা এত চিকন আমরা ধরি না, 2 তলে। তাহলে এটা কি হতে পারে? যেমন আসো কি পাতা। রিব, রিব মানে কি? সুতার মতো। রিব মানে কি? আমরা বলি না যে পরশুকা লম্বা সুতার মতো, দৈর্ঘ্য শুধুমাত্র থাকবে 1 তলে। এটা কি? 1 তলে। আর প্লেট কিন্তু ভাই ক্ষেত্রফল, প্লেট কিন্তু ক্ষেত্রফল। 1 তলে যেমন হচ্ছে কি তোমার মজ্জারশ্মি, যেমন বলতে পারি কি বর্ধনশীল ভ্রূণ। মজ্জা রশ্মি মানে রশ্মি জাতীয় সবকিছু, এই তো মোটামুটি
এগুলো দেখলেই তোমার হয়ে যায়, এখান থেকে বেশি আসে কোয়েশ্চেন। তো কোনটা কোন তলে হয়, একবীজপত্রীর মূলে কোনটা অনুপস্থিত, দেখো একবীজপত্রীর মূলে, দেখো একবীজপত্রীর মূলে কোনটা অনুপস্থিত। আচ্ছা বলো তো ভাইয়া মূলে কোনটা নাই, মূলে কোনটা নাই বলো তো দেখি। আমরা জানি যে মূলে কোনটা থাকে না, মূলে থাকে না তো তোমার কি, তোমার হাইপোডার্মিস বা অধত্বক থাকে না, অধত্বক থাকে না, অধত্বক থাকে না, মূলে কি থাকে না, অধত্বক থাকে না। এটা আমরা একটু আগে পড়ে আসছি। নিম্নের কোনটি নাইট্রোজেন জাতীয় খাদ্য সঞ্চয় করে, আমি একটু আগে বলছি না যে ভাইয়া নাইট্রোজেন জাতীয় খাদ্য সঞ্চয় করে, সরি নাইট্রোজেন জাতীয় খাদ্য সঞ্চয় করে নরমালি, আচ্ছা মজ্জা হবে না, এটা পরিচক্র হবে। নাইট্রোজেন জাতীয় খাদ্য সঞ্চয় করবে কি, পরিচক্র, পরিচক্র। আর পরিবহন করবে কি, মজ্জারশ্মি। এখন হচ্ছে আমাদের জীব প্রযুক্তি, আচ্ছা সরি নামের ভুল আছে, আচ্ছা এটা হচ্ছে আমাদের উদ্ভিদ সারী তত্ত্ব চ্যাপ্টার, এটা হচ্ছে আমাদের উদ্ভিদ সারী তত্ত্ব চ্যাপ্টার। চলো উদ্ভিদ সারী তত্ত্ব দেখি, পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়াতে কোন আলো মুখ্য ভূমিকা পালন করে, পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়াতে নীল আলো ভূমিকা পালন করে, মনে থাকবে নীল আলো, শুধু নীল আলো না সাথে কি পটাশিয়াম প্লাস আয়নে কিন্তু ভূমিকা পালন করে। এবং এই যে পত্ররন্ধ্রটা কিভাবে তৈরি হচ্ছে জানো, দুইটি রক্ষী কোষ, দুইটি রক্ষী কোষ। এই পত্ররন্ধ্র, এই পত্ররন্ধ্র দিয়ে কি হয়, তোমার কার্বন ডাইঅক্সাইড পরিবহন হয়, এই কার্বন ডাইঅক্সাইড পরিবহন হয়, তারপর যে তোমার কি প্রস্বেদন হচ্ছে এই পত্ররন্ধ্র দিয়ে। প্রস্বেদন কি আকারে বের হয়, বাষ্পাকারে, বাষ্পাকারে বায়ুটা বের হয়, ঠিক আছে। উদ্ভিদ দেহে প্রস্বেদনের প্রধান অঙ্গ কোনটি, এই যে একটু আগে বললাম, দেখো প্রস্বেদন মোটামুটি কয় প্রকার, 3 প্রকার। প্রস্বেদন কয় প্রকার, 3 প্রকার। এক নাম্বার যদি বলি আমরা পত্ররন্ধ্রীয়, 2 নাম্বার ত্বকীয়, 3 নাম্বার হচ্ছে কি ল্যান্টিকুলার। পত্ররন্ধ্রে কি 90 থেকে 95 থেকে 95 থেকে 98%, ত্বকীয়তে 3 থেকে 5%, এখানে প্রায় 1% মতো হয় আর কি। আচ্ছা তাহলে লেন্টিকুলার প্রস্বেদন দিবারাত্রি চলে, এটা কি চলে, দিবারাত্রি চলে, এটা দিবারাত্রি চলবে, দিন রাত 24 ঘন্টা কিন্তু এটা চলে। আর পত্ররন্ধ্রে কি এটা প্রধান, এটা কি প্রধান, এটা প্রধান, তার মানে কি পাতায় হচ্ছে, তাহলে প্রধান কোনটা, পত্ররন্ধ্র। আর লেন্টিসেলের মাধ্যমে যেটা হয় এটা দিবারাত্রি 24 ঘন্টা কিন্তু এই প্রস্বেদনটা এটাও কিন্তু আসে, এটাও আসে। এবং প্রস্বেদনের হার, এটা হার নির্ণয় করবো কি দিয়ে, গ্যানং পটোমিটার দিয়ে, কি দিয়ে, গ্যানং পটোমিটার। প্রস্বেদনকে নেসেসারি এভিল কে বলেছেন, নেসেসারি এভিল কার্টিস। পানির ফটোলাইসিসের জন্য প্রয়োজন কোনটি, পানির ফটোলাইসিস মানে আত্তীকরণ, পানির আত্তীকরণের জন্য কাকে প্রয়োজন, ম্যাগনেসিয়ামকে প্রয়োজন, সরি ম্যাগনেসিয়াম না ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজকে প্রয়োজন, ম্যাঙ্গানিজকে। আর ম্যাগনেসিয়ামকে কেন লাগবে, তোমার ক্লোরোফিলের ক্ষেত্রে, ক্লোরোফিল তৈরিতে, ক্লোরোফিল সৃষ্টিতে লাগবে কি তোমার ম্যাগনেসিয়ামকে। আর পানির ফটোলাইসিসের জন্য লাগবে কি ম্যাঙ্গানিজকে, বুঝছো, ম্যাঙ্গানিজকে লাগবে। এরপর আসো C4, এটা এখানে কি বলছে, C4 উদ্ভিদের কার্বন বিজারণ প্রক্রিয়ার প্রথম স্থায়ী পদার্থ কি। তোমরা C3 এবং C4 আমি একটা শর্ট ভিডিও দিয়ে দিব, বাট আমি এখানে বলতে C4 এর জন্য তোমার আমরা যদি বলি যে C4 কার্বন ডাইঅক্সাইড গ্রহিতা, আমরা একটু এক এক করে ধাপে ধাপে দেখি জিনিসটা। তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্রহিতা কে, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। প্রথম স্থায়ী অক্সালো অ্যাসিডিক অ্যাসিড, যেটা 4 কার্বন, যেটা 4 কার্বন বিশিষ্ট প্রথম স্থায়ী পদার্থের নাম কি, অক্সালো অ্যাসিডিক অ্যাসিড হবে, তাই না, অক্সালো অ্যাসিডিক অ্যাসিড হবে প্রথম স্থায়ী পদার্থ, আছে। আচ্ছা তারপর আসো C4 থেকে আমরা আর কি মনে রাখতে পারি, দেখো এখানে তোমরা যদি দেখো এখানে কি দেবে, ক্রাঞ্চ অ্যানাটমি দেখা যাবে, ক্রাঞ্চ অ্যানাটমি দেখা যাবে, ক্রাঞ্চ অ্যানাটমি। তো ক্রাঞ্চ অ্যানাটমি মানে কি, এখানে 2টা ক্লোরোপ্লাস্ট থাকবে, এখানে মেসোফিল প্লাস বান্ডল সিট, 2টা ক্লোরোপ্লাস্ট থাকে প্লাস বান্ডল সিট, এই জন্য কি তোমার ক্রাঞ্চ অ্যানাটমিটা দেখা যায়, মেসোফিল প্লাস বান্ডল সিট 2টা থাকে, ক্রাঞ্চ অ্যানাটমি দেখা যায়। এখানে তোমার তাপমাত্রা কম লাগবে, তাপমাত্রা বেশি লাগবে, তাপমাত্রা বেশি। এবং কি এখানে ধরো শালক সংশ্লেষণ হার বেশি, শালক সংশ্লেষণের হারটাও কি লাগবে, বেশি লাগবে, শালক সংশ্লেষণের হারটা কি থাকবে এখানে বেশি থাকবে। এরপরে আর কি আছে তোমার, এখানে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বেশি, সবকিছু মোটামুটি বেশি। তাহলে এটা কোথায় পাওয়া যায়, ট্রিক্স মনে রাখবা, এটা একটু উচ্চ, এটা উচ্চ তাপমাত্রায় থাকবে, এটা উচ্চ তাপমাত্রা উদ্ভিদে। তাহলে দেখো মনে রাখবা, আখি নামের একটা মেয়ে চীন থেকে গিয়ে 2 মুঠা তোমার আখি কি করবো আমাদের, আখি
চীন থেকে 2 মুঠা নটে শাক আনলো। ঠিক আছে, তাহলে আখি থেকে মনে রাখবো কি আমরা, ইক্ষু। চীন, চীনা হচ্ছে কি চীনা, থেকে 2 মুঠা, আচ্ছা 2 মুঠা, মুথা গাছ, মুথা গাছ। তারপর নটে শাক, নটে শাক। তারপর কি, এই তো মিল্লাত কাউন, মিল্লাত কাউন, এই তো জিনিসগুলা। তারপর আর তোমার সিফ3 উদ্ভিদ কোনগুলা, সিফ3 হচ্ছে তোমার কি ধান, তারপর গম, আম, জাম, এইগুলাই তো আমাদের যেগুলো দেখে সিফ3 আর কি। অ্যান্সার কি? শ্বসনের কোশ্চেনটা কত? শ্বসনের কোশ্চেন মানে গ্লুকোজের কোশ্চেন কত? 1। তারপর তোমার গ্লুকোজ, ম্যালিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড সম্ভবত 1.33। তারপর একটা আছে না অলিক অ্যাসিড 0.71। ঠিক আছে, শ্বসনের কোশ্চেন পার্টটা মনে রাখবো, এটা এই কোশ্চেনটা মনে রাখো, হ্যাঁ এই কোশ্চেনটা মনে রাখো। ঠিক আছে, এটা একটু মনে রাখো। গ্লাইকোলাইসিস কোষের কোন অঙ্গাণুতে হচ্ছে? সাইটোপ্লাজম, এগুলো আমরা জানি। গ্লাইকোলাইসিস প্রক্রিয়া এক অণু গ্লুকোজ সাথে কত অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়? 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি। আরেকটু অপেক্ষা করো। তো গ্লাইকোলাইসিস থেকে মনে রাখবো হচ্ছে এখানে টোটাল এটিপি কয়টা হবে, টোটাল ধাপ কয়টা? গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার ধাপ হচ্ছে কি 9টি। তার মধ্যে আমরা মনে রাখবো হচ্ছে কি এটিপি তৈরি হচ্ছে কোথায়? এটিপি হচ্ছে টোটাল কত অণু? 4টি। তারপরে তোমার খরচ হচ্ছে তোমার কয়টা? এখানে 2টা। নেট থাকতেছে কয়টা? 2টা। বুঝছো? টোটাল এটিপি যদি বলা হয় কি গ্লাইকোলাইসিসে তোমার টোটাল এটিপি, টোটাল এটিপি, টোটাল এটিপি হচ্ছে কি তোমার ধরো আমাদের 2 অণু এটিপি প্লাস হচ্ছে কি 2 অণু NADPH প্লাস। ঠিক আছে, তাহলে টোটাল কয়টা এখানে আমার? 6 এটিপি। টোটাল হচ্ছে কি আমার 6 এটিপি থাকছে এখানে। তাহলে গ্লাইকোলাইসিসে মেইনলি টোটাল আমাদের 6 এটিপি আমরা পাচ্ছি। তো গ্লাইকোলাইসিসকে কি বলা হচ্ছে? ইএমপি পাথওয়ে বলা হচ্ছে। এটা কি সাধারণ গতিপথ, এটা কি সাধারণ সালোক সংশ্লেষণের শ্বসনের সাধারণ গতিপথ। এটা কি তোমার ইএমপি পাথওয়ে বলা, এটা কি বলা হয়? ইএমপি পাথওয়ে বলা হয়। শ্বসনের সার্বজনীন গতিপথ বলা হচ্ছে, কারণ সবাদ অবাধ 2 জায়গায় এটা পাচ্ছি আমরা। তারপর চলো আমাদের পত্ররন্ধ্র শতকরা কত ভাগ প্রশোধন করে? তো মোটামুটি ধরো আমরা যেটা বলছিলাম 90 থেকে 95 এরকমই থাকে মেইনলি। আচ্ছা, পত্ররন্ধ্র খোলার ক্ষেত্রে যদি দেখি আমরা, পত্ররন্ধ্র খোলা সবচেয়ে বেশি খোলা থাকে কখন? সবচেয়ে বেশি হচ্ছে কখন খোলা থাকবে বলো তো দেখি? পত্ররন্ধ্র সবচেয়ে বেশি খোলা থাকবে হচ্ছে কি সকাল 10 থেকে 11টা, বিকাল 2 থেকে 3টা। পত্ররন্ধ্র অনেক মতবাদ আছে, অনেকগুলো মতবাদ আছে। তার মধ্যে একটা সায়েরির মতবাদ, তার মধ্যে কি তোমার এই তো কিছু মতবাদ আছে, এই তো এই মতবাদ সায়েরি মতবাদটা ইম্পর্টেন্ট আছে, যে তোমার পিএইচ পরিবর্তনের জন্য যে হয়, রাতের বেলা কি হচ্ছে কার্বনিক অ্যাসিড উৎপন্ন হয়, পিএইচ এর পরিমাণটা কমে যায়, তখন কি দ্রবণীয় চিনি অদ্রবণীয় শ্বেতসারে পরিণত হয়, যার ফলে পত্ররন্ধ্র বন্ধ থাকে এবং কি সালোক সংশ্লেষণও বন্ধ থাকে। দিনের বেলা যেটা হয় তোমার সাধারণত তোমার কি তোমার কার্বন ডাই অক্সাইডটা কি হয় সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ব্যবহৃত হয়ে যায়, এবং ব্যবহার হওয়ার ফলে তখন পিএইচটা বেড়ে যায়। পিএইচটা বেড়ে যাওয়া তো তখন তোমার কি হচ্ছে, পিএইচটা বেড়ে গেলে তোমার কি হবে, তখন হচ্ছে তোমার অদ্রবণীয় শ্বেতসারটা দ্রবণীয় চিনিতে পরিণত হবে। ওকে, এটা গেল। তারপর আসো আমাদের পাতায় ক্লোরোফিল অণু সৃষ্টির জন্য কোন মৌলটি অপরিহার্য? একটু আগে বলছিলাম না পাতার ক্লোরোফিলের জন্য কি ম্যাগনেসিয়ামটা অপরিহার্য, ম্যাগনেসিয়াম। সোডিয়াম কার জন্য অপরিহার্য? C4 এর জন্য। পটাশিয়ামের অভাবে কি হয়? ফুল পাতা ঝরে পড়া রোধ করে, ফুল পাতা ফল। পটাশিয়ামের প থেকে ফুল পাতা ফল ঝরে পড়া রোধ করে, ঝরে পড়া রোধ করে। আচ্ছা, নাইট্রোজেন কি করে? উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে, মনে থাকবে উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে। এখানে চার্জটা এখানে যত ভয় এই চার্জ নিয়ে ভয় লাগে কখন যে অফ হয়ে যায়। ওকে, ফটো রেসপিরেশনের প্রক্রিয়ায় অংশগ্রহণ করা কোন অঙ্গাণু? ফটো রেসপিরেশন, দেখো ফটো রেসপিরেশন প্রক্রিয়ায় কোন অঙ্গাণু অংশগ্রহণ করবে না? দেখো মনে রাখবা কে কে অংশগ্রহণ করবে, এখানে ক্লোরোপ্লাস্ট, পারক্সিজম, মাইটোকন্ড্রিয়া, বাট রাইবোজোম কখনোই ফটো রেসপিরেশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে না। ফটো রেসপিরেশন মানে কি আলোক শোষণ। তারপর আসো উদ্ভিদের C4 গতিপথে NAD মেলিক এনজাইম কোন ফসলে কার্যকারী? ভুল আসবে না, পাবে।
কেলভিন চক্রে কার্বন ডাইঅক্সাইডের গ্রাহক কি? কেলভিন মানে কি? C3 কার্বন ডাইঅক্সাইড RuBP রাইবোলোজ 1,5 বিসফসফেট। তারপর তোমার অস্থায়ী হিসেবে কে থাকবে? প্রথম অস্থায়ীকা থাকবে 6 কার্বন বিশিষ্ট কিটো অ্যাসিড। 6 কার্বন বিশিষ্ট কি কিটো অ্যাসিড কি প্রথম অস্থায়ী পদার্থ। তারপর আসো প্রথম স্থায়ী পদার্থকে 3 কার্বন বিশিষ্ট 3 ফসফোগ্লিসারিক 3PGA প্রথম স্থায়ী পদার্থ। এখানে তোমার একটা এনজাইম থাকে, নাম কি? রুবিস্কো এনজাইম। এই রুবিস্কো এনজাইম কি পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম, মনে রাখবা। এই যে রুবিস্কো এনজাইমটা, এই রুবিস্কো এনজাইম কি সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম, সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম। C3 চক্রে তোমার কার্বন ডাইঅক্সাইড ঘনত্ব কত? কার্বন ডাইঅক্সাইড ঘনত্ব 50 থেকে 150 ppm থাকবে। এবং কি থাকবে? শুধুমাত্র মেসোফিল থাকবে, শুধুমাত্র মেসোফিল থাকবে, বান্ডল সিট কিন্তু থাকে না, একটি মাত্র কোষ থাকবে বা একটি মাত্র ক্লোরোপ্লাস্ট। কি বলছে পরে? C4 উদ্ভিদের সালোক সংশ্লেষণের জন্য বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড ঘনত্ব কত? C4 এর জন্য তো কি 0.10 থেকে 10 ppm। C4 এর জন্য 0.10 থেকে 10 ppm 0.1। ন্যূনতম বলছে না, কমপক্ষে কতটুকু লাগবে? 0.1, কমপক্ষে 0.1 লাগবে। কত পর্যন্ত দেখি তো। বোটানি আর বেশিক্ষণ নাই, বোটানি শেষ হয়ে যাবে। উদ্ভিদের প্রসাধনের হার কার সাথে নির্ণয় করে? গ্যানন পোটোমিটার, এটা আমরা দেখছি অলরেডি। চিত্র উদ্ভিদের সালোক সংশ্লেষণ পরম উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস? সালোক 10 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। কত ডিগ্রি? 10 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। 10 থেকে কত ডিগ্রি? 35 ডিগ্রি সেলসিয়াস। 10-35 না, 10 থেকে 25, 10 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস। পরে আসো আয়রন ইলেকট্রন আদান প্রদান করে কোনটা? এখানে আমরা একটু দেখবো এই জায়গাটা। ফিওফাইটিন, মনে রাখবা, ফিওফাইটিন থেকে মনে রাখবো এটা ক্লোরোফিল, এটা ক্লোরোফিলে লাগবে, এটা ক্লোরোফিলে। তারপর আসো সাইটোক্রোম, +2 সায়ানিন না, সাইটোক্রোম। যেখানে সাইটো কথাটা পাবা, মনে রাখবা কি এখানে সাইটো কথাটা যেখানে পাবা সেখানে মনে রাখবা কি এটা আয়রন বোঝাচ্ছে। সাইটোক্রোম এটা কি বোঝাচ্ছে? আয়রন বোঝাচ্ছে। তারপর আসো ফেরিডক্সিন, ফেরি মানে কি আয়রন, ডক্সিন থেকে মনে রাখবে সালফার। ফেরি মানে কি আয়রন, ডক্সিন থেকে সালফার। এরপর আসো, আমি একটু মোবাইলটা চার্জে দিই আবার, আদারওয়াইজ আবার অফ হয়ে যাবে। 4% আছে, আর 2 মিনিট পরে। তারপর আসো সাইটোক্রোম গেল না, সাইটো মানে কি আয়রন। যেমন আমরা পড়ি না সাইটোক্রোম পাম্প মতবাদ, কোনটা? লেসিথিন বাহক ধারণাকে বলা হচ্ছে সাইটোক্রোম বা পাম্প মতবাদ, তাই না? বা লুন্ডেগর মতবাদ। সাইটো মানে কি আয়রন, ওখানে কি বাহক হিসেবে থাকবে? আয়রন থাকে কিন্তু। আচ্ছা, তারপর আসো ফেরিডক্সিন কি আয়রন সালফার থাকবে। এরপর আসো তোমার এখানে +2 সায়ানিন এবং কি +2 কুইনন, +2 সায়ানিন ইন না, তার মানে কি ক্ষুদ্র মেমব্রেন প্রোটিন। তাহলে এখানে একটা পেজ লাগে তোমাদের, যে তোমার কোনটা ক্ষুদ্র মেমব্রেন প্রোটিন আর ক্ষুদ্র লিপিড, এটার মধ্যে পেজ থাকে। তাহলে সায়ানিন ইন মানে কি প্রোটিন, আর কুইনন মানে কি লিপিড। কুইন মানে কি? যারা রানী থাকে তারা কি বসে থাকতে শরীরে তেল হয়ে যায় না, এই যে লিপিড, বুঝছো? আমরা বলতে পারতেছি কি আয়রন ইলেকট্রন প্রদান করে কোনটা? দেখো তো, +2 কুইনন এ, +2 সায়ানিন এ, সাইটোক্রোম। আয়রন ইলেকট্রন আদান প্রদান করে কি? এখন দেখো আয়রন কিন্তু আমরা 2 জায়গায় পাইছি, তাই না? আয়রন 2 জায়গায় পাইছি, বাট স্পেসিফিক্যালি আয়রন যদি বলা হয় তখন হচ্ছে তোমার কি, তোমার সাইটোক্রোম হবে স্পেসিফিক্যালি আয়রন, বুঝছো? কোনটিকে আবাসিক অণু বলা হচ্ছে? আবাসিক অণু কাকে বলা হচ্ছে? আমরা জানি কি 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিডিক অ্যাসিডকে বলা হচ্ছে কি আবাসিক অণু বলা হয়। ঠিক আছে, তারপর আসো কোনটিতে ইনসুলিন তৈরি জিন সংযোজন করা হয়েছে? আচ্ছা, আমরা জীব প্রযুক্তিতে যাওয়ার আগে আমি আরো কিছু কথা বলি, তোমরা একটা জিনিস পড়ে ফেলবো। আমাদের নোটটা যখন দেওয়া হবে, নোট থেকে তোমরা হচ্ছে কি অনেকগুলার থাকে না, বাহ্যিক ফ্যাক্টর, অভ্যন্তরীণ ফ্যাক্টর, যেমন প্রশোধনে বাহ্যিক যে ফ্যাক্টর গুলো থাকে, বা তোমার যেমন হতে পারে কি আলো একটা প্রশোধন, যেমন নীল আলোতে বেশি হচ্ছে। তারপর হচ্ছে তোমার কি আরো যেমন হতে পারে আরো অনেক প্রভাবক থাকে, যেমন তাপমাত্রা থাকতে পারে, তাপমাত্রা বেশি হলে প্রশোধন হার বাড়ে একটা লিমিট পর্যন্ত। তারপর চাপ কমলে প্রশোধন বাড়বে, এই যে জিনিসগুলা, তাই না? তারপর আসলে তোমাকে অভ্যন্তরীণ বলতে কি বোঝাচ্ছে? যেমন মূল বিটপ অনুপাত,
তারপর কচি পাতা, তারপর হচ্ছে তোমার গিয়ে এই যে জিনিসগুলো কোনটা অভ্যন্তরীণ কোনটা হচ্ছে কি বাহ্যিক, এগুলো একটু পড়বা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে। তারপর শ্বসনের ক্ষেত্রে টেম্পারেচার পড়বা 10 থেকে কত ডিগ্রি, মানে শ্বসনের টেম্পারেচার কতটুকু আমরা জানি কি 0 থেকে 45 ডিগ্রি পর্যন্ত। সবচেয়ে ভালো হয় কোনটা আমাদের 10 থেকে 35 ডিগ্রিটা। আর তারপর আসলে তোমার শালক সংশ্লেষণের সবচেয়ে বেটার কোনটা 22 থেকে 35 ডিগ্রি পর্যন্ত, 22 থেকে 35 ডিগ্রি পর্যন্ত শালক সংশ্লেষণটা সব থেকে ভালো হয়ে থাকে। এই জিনিসগুলো দেখলাম আমরা, হ্যাঁ। তো একটু রিডিং করে ফেলবা আমাদের নোটটা থেকে, আমি নোটটা দিয়ে দিলে নোট থেকে রিডিং করে ফেলবা, ঠিক আছে? নোট থেকে রিডিং করে নিবা। এরপর আসো, এরপর কোনটিতে ইনসুলিন তৈরি জিন সংযোজন করা হচ্ছে? জীব প্রযুক্তি, আমরা কোনটিতে ইনসুলিন তৈরি জিন সংযোজন করা হচ্ছে? কোনটিতে ইনসুলিন তৈরি জিন সংযোজন করা হচ্ছে? মনে রাখবা ইকোলাইতে। কোনটিতে? ইকোলাইতে, ঠিক আছে? তারপরে আসো, কোন পদ্ধতিতে রোগমুক্ত চারা উৎপাদন করা যায়? টিস্যু কালচার থেকে আসছে। দেখো, রোগমুক্ত চারা উৎপাদন করা যায় কোনটি থেকে? মেরিস্টেম কালচার। মেরিস্টেম বা এটার অপর নাম কি? শীর্ষমুকুল কালচার। শীর্ষমুকুল কালচার, মেরিস্টেম বা শীর্ষমুকুল কালচার। মেরিস্টেম বা বলতে পারি আমরা এটাকে শীর্ষমুকুল কালচার বলতে পারি। ভ্রূণ কালচার, কক্ষমুকুল কালচার, ক্যালাস কালচার। এনিওয়ে আরেকটা মনে রাখবা পরাগ রেণু কালচার। আরেকটা মনে রাখবো কি আমরা? পরাগ রেণু কালচার। পরাগ রেণু কালচার। তাহলে মনে রাখবো যে ভাইয়া পরাগ রেণু কালচার থেকে কি মনে রাখবো আমরা? হ্যাপ্লয়েড পাচ্ছি। কোনটা পাচ্ছি? হ্যাপ্লয়েডটা পাচ্ছি। হ্যাপ্লয়েড ধরনের, হ্যাপ্লয়েড মানে এন। তারপর আসো, বাংলাদেশে জিএম ফসল বেগুনে কোন ব্যাকটেরিয়া জিন তৈরি করে? জিএম ফসল বেগুনে, তাহলে বলছি যে জিএম ফসল বেগুনে কোনটা? বেসিলাস থুরিনজিয়েন্সিস। মনে রাখবা বেসিলাস থুরিনজিয়েন্সিস, বেসিলাস থুরিনজিয়েন্সিস, ঠিক আছে? এটা মনে রাখবা। ক্রাইলেক মানে ক্রাই 1SC জিনের উৎস কোনটা? ক্রাই 1SC জিনের উৎস কোনটা? এটা মানে বেসিলাস থুরিনজিয়েন্সিস। মোটামুটি সব বেসিলাস থুরিনজিয়েন্সিসই থাকে কিন্তু। টিস্যু কালচার প্রযুক্তির জনককে বলো। টিস্যু কালচার প্রযুক্তির জনক হচ্ছে কি? হ্যাভারল্যান্ড। হ্যাভারল্যান্ডকে বলা হচ্ছে কি টিস্যু কালচারের জনক বলা হচ্ছে। এখন আসো আমরা যদি দেখি যে টিস্যু কালচারের ধাপগুলো একটু দেখবা। এই ধাপ কয়টি? এই ধাপ এক নাম্বার কি? মাতৃ উদ্ভিদ। থেকে কি আনবা তোমরা? এক্সপ্লান্ট নিয়ে আসলা। 2 নাম্বার আবাদ মাধ্যম তৈরি। আবাদ মাধ্যমের পিএইচ কত? 5.5 থেকে 5.8। কি মিশাবা? এগার মিশাবা। তারপর আসো, সুন্দর করে লিখি, স্টুডেন্টরা তো পড়বে এগুলো না। এগার। এরপর আসো 3 নাম্বার হচ্ছে কি? নির্বীজকরণ করতে হবে। নির্বীজকরণ। 4 নম্বর নির্বীজকরণের পরে 4 নম্বর যেটা করবা তুমি এক্সপ্লান্টকে স্থানান্তর করবা। এক্সপ্লান্ট স্থানান্তর করবা, ঠিক আছে? 5 নম্বর এক্সপ্লান্টটা স্থানান্তর করার পরে আমি একটু চার্জ দিই রে পোলাপান, চার্জ দিতে হবে না, আরো একটু চলবে, মানে আমি ভয় পাই যদি আবার অফ হয়ে যায়। আচ্ছা, এক্সপ্লান্ট স্থানান্তর করার পরে এখানে কি হবে? তোমার ক্যালাস সৃষ্টি হবে, তাই না? ক্যালাস সৃষ্টি হবে, ঠিক আছে? 6 নাম্বার মূল উৎপাদক মাধ্যমে। তারপর 7 নাম্বার হচ্ছে তোমার কি? ওটা দাও, দেখো তো 7 নাম্বার হচ্ছে তোমার কি এখানে আরেকটা কি আছে জানি তোমার, এটাকে প্রাকৃতিক পরিবেশে। বুঝছো? এই তো মোটামুটি ধাপগুলা। রেস্ট্রিকশন এনজাইমের কাজ কি? রেস্ট্রিকশন কি করবে? তোমার কাটিং স্পেসিফিক পোর্শন অফ ডিএনএ, মানে কি? তোমার একটা জায়গায় কাটবে, ডিএনএ নির্দিষ্ট স্থানকে কি করবে? কাটবে। ডিএনএ নির্দিষ্ট স্থানকে কাটবে। কি করবে? ডিএনএ নির্দিষ্ট স্থানকে কাটবে। আর তোমার লাইগেজ এনজাইম কি করবে? জোড়া লাগাবে। লাইগেজ কি করবে? জোড়া দিবে এটাকে, ঠিক আছে? এই যে এটা করবে লাইগেজে জোড়া লাগাবে। কোন জিনের মাধ্যমে আলো রোগ প্রতিরোধী পাওয়া যাচ্ছে? সিপি জিন। আলোর রোগ প্রতিরোধী কোনটা? আচ্ছা সরি, আলো প্রতিরোধী না, অসমোটিন জিন। অসমোটিন। আচ্ছা, অসমোটিনটা হচ্ছে কি? অসমোটিন হচ্ছে কি? আলোর রোগ প্রতিরোধ করে কি? অসমোটিন। তারপর আসো অ্যাসিটাইল ট্রান্সফারেজ জিন। এটা কার জন্য? তামাকের রোগ প্রতিরোধী। তারপর আসো ক্রিস্টাল প্রোটিন জিন। এটা হচ্ছে কি? বেগুনের। ক্রিস্টাল, এই যে CRY, এই যে বলছিলাম না ক্রাই 1SC, এটা হচ্ছে তোমার কি? বেগুন। এটা কি? বেগুনের জন্য। এটা বেগুনের জন্য, ঠিক আছে? তারপর সব সিপিজিনটা কিসের জন্য ব্যবহার করা হয়? এটা হচ্ছে তোমার কি? টমেটো। কোড প্রোটিন জিন। এটা কি বলা হয়েছে? কোড প্রোটিন জিন। এটাকে বলা হচ্ছে কি? কোড প্রোটিন জিন। এটা কার জন্য? টমেটো। এটা কার জন্য? টমেটোর জন্য। এটা কি? টমেটো। এটা টমেটোর জন্য। বুঝছো? কোনটি ভাইরাস বৃদ্ধিতে বাধা দেয়? মনে রাখবা ইন্টারফেরন।
ইন্টারফেরন হচ্ছে কি এক ধরনের প্রোটিন, একটা প্রোটিন, এক প্রকার গ্লাইকোপ্রোটিন। এটা কি করতেছে, ভাইরাস এবং কি ক্যান্সার প্রতিরোধ করে। এটা ভাইরাস প্লাস হচ্ছে কি তোমার ক্যান্সার প্রতিরোধ করে, ভাইরাস প্লাস ক্যান্সারের প্রতিরোধ দিচ্ছে। ঠিক আছে, আমি একটু চার্জ দিচ্ছি। ভাইরাস প্লাস হচ্ছে কি ক্যান্সারের প্রতিরোধ দিচ্ছে। ঠিক আছে, এখন আসো, টমেটো ও আলু গাছের প্রোটোপ্লাস্টের মিলনকে কি বলা হচ্ছে, টমেটো বলা হচ্ছে। প্রোটোপ্লাস্টের মিলনকে কি বলছে, টমেটো বলা হচ্ছে। আচ্ছা, তাহলে মনে রাখবা এই টমেটোটাকে এক প্রকার সাইব্রিড। সাইব্রিড মানে কি, এটাকে এক প্রকার সাইব্রিড। ঠিক আছে, ঠিক আছে। তারপর চলো আমাদের মোটামুটি বায়োলজির ফার্স্ট পেপারটা কমপ্লিট করতে পারলাম। তো এখান থেকে আরো কিছু মনে রাখবা, আদি জীব প্রযুক্তি কোনগুলো দেখো। আদি জীব প্রযুক্তি আমি একটু বেসিক থেকে পড়ি। বায়োটেকনোলজির নামটি সর্বপ্রথম কে প্রবর্তন করেছেন, কার্ল এরিকি সর্বপ্রথম বায়োটেকনোলজির নামটা প্রবর্তন করেছিলেন। সেকেন্ড আসো, আদি জীব প্রযুক্তি কারা কারা, যেমন কি আদিতে আছে কিন্তু দেখছো, আতে অ্যালকোহল, দত হচ্ছে তোমার কি দই, অ্যালকোহল এবং দই তৈরি হচ্ছে আদি জীব প্রযুক্তি। তারপর যে জীব প্রযুক্তিটা তোমার কৃষি ক্ষেত্রে দেখা যায় সেটা কি বলা হয়, গ্রিন বায়োটেকনোলজি। সমুদ্রে দেখা গেলে তোমার ব্লু বায়োটেকনোলজি, আর চিকিৎসা ক্ষেত্রে কি রেড এন্ড হোয়াইট বায়োটেকনোলজি। সো এইগুলো একটু দেখবা। তারপর জেনেটিক ইঞ্জিনিয়ারিং একটু দেখবা, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি যেটা আছে তোমার এটা দেখবা। ইনসুলিনটা এখানে দেওয়া নাই, ইনসুলিন থেকে পর্ব হচ্ছে কি, ইনসুলিন কি রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি থেকে আসে। ইনসুলিন কি এক প্রকারের প্রোটিন, এটা কি দিয়ে তৈরি হচ্ছে, অ্যামিনো অ্যাসিড দিয়ে। কয়টা অ্যামিনো অ্যাসিড, 51টা অ্যামিনো অ্যাসিড। কয়টা চেইন থাকে, 2টা চেইন থাকে। চেইন এ 30টা, চেইন বি 21টা। ঠিক আছে, তো এইটা গেল, ইনসুলিনটা গেল। তারপর আসো তোমার আর কি করতে পারো তোমরা, হ্যাঁ ইনসুলিনটা পলি হয়ে গেল। ইনসুলিনকে যখন প্রথম বাজারজাত করা হয় তখন এটার নাম কি ছিল ভাইয়া, হিউমেলিন ছিল। হিউমেলিন নামে বাজারজাত করা হয়েছিল প্রথমত। তারপর আসবো তোমাদের আর কি আছে তোমার এখানে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর তোমার বিভিন্ন নাম আছে, জিএমও জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, জিইও জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার অর্গানিজম, টিও ট্রান্সজেনিক অর্গানিজম। তো এই জিনিসগুলো দেখলে আশা করি। তারপর এরপর লাস্টের দিকে কিছু আছে, যেমন জিনোম আছে, জিনোম সিকোয়েন্সিং আছে, তো জিন ক্লোনিং আছে, জিন ক্লোনিংটা ইম্পর্টেন্ট আছে। তো জিন ক্লোনিংটা দেখো, জিন ক্লোনিং মানে কি, এই ধরো আমার কাছে একটা কি আছে, মাইক্রোফোন আছে, আমি এই মাইক্রোফোনটার হুবহু কপি করলাম, এটা হচ্ছে কি ক্লোনিং করা। তার মানে একটা জিনে যখন হুবহু কপি করা হয় সেটাকে বলা হচ্ছে জিন ক্লোনিং বলা হয়। তাহলে জিন ক্লোনিং এর একটা এক্সাম্পল আছে, যেমন ডলি নামক ভেড়া কিন্তু জিন ক্লোনিং এর এক্সাম্পল। এখন কোশ্চেন আসে যে এই ডলি ভেড়াটাকে তোমার কোন জায়গার জিন থেকে করা হয়েছিল, কোন জায়গার জিন থেকে, সেটা হচ্ছে কি স্তনগ্রন্থি থেকে, বুঝছো, এটা কিন্তু মনে রাখবা। তারপর আসতে পারো হচ্ছে তোমার জিন ক্লোনিং এর ফলে কি হচ্ছে, জিন ক্লোনিং এর পরে হুবহু তুমি সেমটা পাবা, কিন্তু তোমার কোনো প্রকার ভেরিয়েশন আসবে না। যেমন এই মাইক্রোফোনটাকে যদি আমি জিন ক্লোনিং করি, এইটার হুবহু সেম একটা হবে, বাট মানে কপি তো বুঝছো, কোনো চেঞ্জ আসে না, কিন্তু কপির মধ্যে কোনো চেঞ্জ নাই। সো ক্লোনিং এর মধ্যে কিন্তু কোনো প্রকার চেঞ্জ আসে না, এটা গেল। তারপর টিপি আছে, টিস্যু প্লাজমিনোজেন যেটা আছে তোমার, এটা এগুলো আসবে না। জিনোম আছে, জিনোম কয় জোড়া, এক জোড়া জিনোম থাকতেছে, মানে দুইটা জিনোম থাকতেছে আর কি মানুষের, এইটা আসতে পারে। তারপর ডিএনএ বিভিন্ন আছে, ডিএনএ মাধ্যমে কি করা হচ্ছে, তোমার আত্মীয় স্বজন নির্ণয় করা হচ্ছে, পিতৃ পরিচয় নির্ণয় করা হচ্ছে। ফরেনসিকের ক্ষেত্রে তোমার ডিএনএটা কাজে লাগতেছে। ডিএনএ বিভিন্ন পদ্ধতিতে তোমার ডিএনএ প্রোব, ডিএনএ তোমার ফিঙ্গারপ্রিন্ট আছে, আর কি পিসিআর পদ্ধতি। তো এই জিনিসগুলো একটু দেখবা, আমি নোটটা দিয়ে দিব, ওখানে দেখবা। এখন আমরা যাবো হচ্ছে কি বায়োলজি সেকেন্ড পেপারে। একটু রেস্ট নিবা, একটা মিনিট রেস্ট নাও, 1 মিনিট রেস্ট নিই আমরা। দিব নামাজের ব্রেক দিব, একটু পরে দিচ্ছি। আচ্ছা চলো আমরা প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাসটা শুরু করি।
প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাসটা আমরা এখন থেকে শুরু করতেছি। দেখো কি বলা আছে, দেখো পৃথিবীর আদি প্রাণী কোন পর্বের অন্তর্ভুক্ত? আদি। মনে রাখবা বায়োলজিতে যেখানে তোমরা প্রো কথাটা পাবা, প্রো, এই প্রো শব্দ দিয়ে বোঝায় হচ্ছে, মনে রাখবা মিনিং, প্রো শব্দ দিয়ে বোঝায় হচ্ছে তোমার এখানে আদি বোঝায়। প্রো শব্দ দিয়ে বোঝা হচ্ছে কি আদি। ইউ শব্দ দিয়ে বোঝা হচ্ছে তোমার কি প্রকৃত। ইউ মানে কি বোঝায়? প্রকৃত বোঝায়। ইউ মানে কি প্রকৃত। প্রো মানে আদি, ইউ মানে কি ভাইয়া প্রকৃত বোঝাচ্ছে। তাহলে মনে রাখবা প্রোটোজোয়া হচ্ছে কি আদি প্রাণী। আর সিলেন্টরেটা মানে কি যারা দ্বিস্তরী। তোমরা জানো যে দ্বিস্তরী পর্বতে কি থাকে? সিলেন্টরন থাকে। নরমালি ত্রিস্তরীতে যেখানে সিলুম থাকে সেখানে দ্বিস্তরীতে কি থাকতেছে? তোমার সিলেন্টরন থাকতেছে। আচ্ছা আমরা একটা কাজ করতে পারি, আমরা এই ক্লাসটা এটা আমি রেকর্ডে দিয়ে দিব, আমার কাছে রেকর্ডের আছে এই ক্লাসটা। তাহলে হচ্ছে আমরা এই ক্লাসটা মানে বায়োলজি সেকেন্ড পেপারটা, বায়োলজি সেকেন্ড পেপার আমরা কি করব? রেকর্ড দিয়ে দিব। আমি রেকর্ডেরটা যখন ইউটিউবে দিয়ে দিব তখন এটা ইনক্লুড করে দেবো। আমাদের মনে হয় না আজকে আগানো উচিত, অনেকক্ষণ হয়ে গেছে, তাই না? আমরা ইউটিউবে দিয়ে দিব নাকি বলো? সেকেন্ড পেপারটা আমরা ইউটিউবে দিয়ে দিই। তোমরা কি রাজি? তোমরা কি রাজি কিনা বলো? তাহলে আমি এখনই আপলোড দেওয়া শুরু করবো আর কি। তোমরা রাজি কিনা বলো? তাহলে আমরা একটা আইসিটিটা দেখি। কতক্ষণ বলতে অনেকক্ষণ সময় লাগতে পারে, বুঝছো না? আইসিটিতে চলে, আমরা আইসিটিতে চলি দেখি। চলো আমরা ডিরেক্ট আইসিটিতে চলি। আচ্ছা আমরা চ্যাপ্টার 1 দিয়ে শুরু করি। চ্যাপ্টার 1 তথ্য প্রযুক্তি যেটা আছে, যেমন সবগুলো চ্যাপ্টার আনা হয়নি, দেখি তো আমার পিডিএফ আছে কিনা। আচ্ছা তো আমরা এটা আইসিটিতে দেখি। হ্যাঁ আইসিটিতে দেখি। আইসিটি মেইনলি হচ্ছে কি তোমরা যে আমাদের নোটটা আছে না, সেই নোটটা পড়লেই হবে। আচ্ছা দেখি আমি কি করতে পারি, সেকেন্ড পেপারটা এখানে পড়াইতে পারি, কারণ লাইভে পড়াইলে তোমরা যারা লাইভে আছো তোমরা হচ্ছে কি সেকেন্ড পেপারটা ভালো করে বুঝবা। এটা হচ্ছে একটা মেইন ফ্যাক্ট, এটা হচ্ছে একটা মেইন ফ্যাক্ট, বুঝছো? আচ্ছা কি বলা আছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন প্রোগ্রাম কোনটি? কৃত্রিম বুদ্ধিমত্তা মাইক্রোসফট অফিস এআই প্রোগ্রাম না চ্যাট জিপিটি। আমরা সবাই জানি যে চ্যাট জিপিটি হচ্ছে কি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন একটা প্রোগ্রাম। তারপর আসো কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন চ্যাট জিপিটি কে তৈরি করে? আচ্ছা দেখো চ্যাট জিপিটি কে তৈরি করছে, মনে রাখবা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন যে চ্যাট জিপিটি কে। আমরা যখন চ্যাট জিপিটিতে ঢুকি, আমরা ঢোকার সময় দেখবা ওপেন এআই কি লেখা থাকে? ওপেন এআই কি লেখা থাকে? ওপেন এআই। তোমরা খেয়াল করছো কিনা জানি না, দেখবা হচ্ছে কি লেখা থাকবে যে ওখানে ওপেন এআই লেখা থাকে না, সেই ওপেন এআই হচ্ছে কি এটা ওপেন এআই কে লেখা থাকে। হ্যাঁ ওপেন এআই, বুঝছো? ওপেন এআই লেখা থাকে। আচ্ছা এই এটা তোমার দেখো, এটা তোমার কিসের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে? GPT-3। GPT-3 এর উপর ভিত্তি করে তোমার এই চ্যাট জিপিটিতে বানানো হয়েছে। হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে তৈরিকৃত বাস্তব ভিত্তিক কৃত্রিম পরিবেশকে কি বলা হচ্ছে? আচ্ছা কি বলছে যে তুমি যখন হার্ডওয়্যার, যেমন আমরা ভিআর মেশিন বুঝি না, ভার্চুয়াল রিয়ালিটি, তুমি মানে কি হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মাধ্যমে তোমার কাছে মনে হবে যে তোমার সামনে তুমি আসলে যেটা ভার্চুয়ালি দেখছো, ভার্চুয়াল একটা ডিভাইসের মধ্যে, সেটা তোমার কাছে বাস্তব মনে হবে। তাহলে যখন হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে তৈরিকৃত বাস্তব ভিত্তিক কৃত্রিম পরিবেশকে কি বলা হচ্ছে?
তোমার ভার্চুয়াল রিয়েলিটি, বুঝছো? এটা কি বলা হচ্ছে? ভার্চুয়াল রিয়েলিটি। এটা কি বলা হচ্ছে? ভার্চুয়াল রিয়েলিটি। যেমন তোমার বিভিন্ন ভার্চুয়াল হেডসেট, ভার্চুয়াল ক্যামেরা, ভার্চুয়াল সানগ্লাস, এগুলো কিন্তু ইউজ করা হয় এখন অনেক সময়। কৃত্রিম বুদ্ধিমত্তা সংযোজন করা হয়েছে কোন প্রজন্মের কম্পিউটারে বলো তো? কৃত্রিম বুদ্ধিমত্তা কিন্তু রিসেন্টলি, মানে খুবই রিসেন্টলি এটা হয়েছে, তাই না? খুবই রিসেন্টলি। এটা হচ্ছে কোথায়? এটা রিসেন্টলি যেটা আছে এটা কি পঞ্চম। এটা কোথায়? পঞ্চম। এবং এটা খুবই উচ্চ এটা কি খুবই উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা। এটা কি খুবই উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা। তারপর আসো, নিচের কোনটি কম্পিউটারের ইনপুট ডিভাইস নয়? ইনপুট মানে কি? দেখো, বারকোড স্ক্যানার। আচ্ছা, স্ক্যান করলে কি ইনপুট ঘটে, তাই না? আচ্ছা, ওয়েব ক্যামেরা। ওয়েব ক্যামেরা কিন্তু তোমার ওয়েব ক্যামেরা কি তুমি দেখতেছো না? তোমার ফেসটাকে বা তোমার ছবিটাকে অন্য জায়গায় ইনপুট দিচ্ছে। টাচ স্ক্রিন, তুমি টাচ করতেছো, টাচ স্ক্রিনে কিন্তু তুমি দেখার জন্য, টাচ স্ক্রিনে তুমি কি করে দেখো? পেন ড্রাইভে কি করে তুমি আউটপুটটা নিয়ে আসো, যে তুমি কম্পিউটারের জিনিসটা আউটপুটটা নিয়ে আসো। পেন ড্রাইভ হচ্ছে কি তোমার এখানে ইনপুট ডিভাইস নয়, এটা কি একটা আউটপুট ডিভাইস। তার মানে আউটপুট ডিভাইস হিসেবে আমরা আরো কি পাচ্ছি এখানে? আমরা আউটপুট ডিভাইস হিসেবে আরো কি পাই? যেমন আমরা বলতে পারি কি এখানে আউটপুট ডিভাইস আমরা পাচ্ছি কি মনিটর, স্পিকার। আর ইনপুট ডিভাইস হিসেবে আমরা কি পাই? কিবোর্ড পাচ্ছি, মাউস পাচ্ছি, তাই না? তারপর চলো, জীববিজ্ঞানে যে ধরনের তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয় তাকে কি বলা হচ্ছে? জীববিজ্ঞানে যে ধরনের তথ্য প্রযুক্তি ব্যবহার করে সেটা কি বলা হচ্ছে? বায়ো ইনফরমেটিক। তার মানে যেখানে বায়োলজিক্যাল ডাটা অ্যানালাইসিস করে, আমাদের বাকৃবিতে এই ডিপার্টমেন্ট আছে, এটা বায়ো ইনফরমেটিক্স। তার মানে কি বায়োলজির সাথে তুমি মানে ইনফরমেশন বা টেকনোলজির একটা রিলেশন যখন করা হবে তখন সেটাকে বলা হচ্ছে কি বায়ো ইনফরমেটিক্স। আর বায়োমেট্রিক্স যেটা, সেটা হচ্ছে কি এই যে দেখো না, বায়োমেট্রিক্স পদ্ধতিতে আমরা কি করি? যে তোমার ফিঙ্গারপ্রিন্ট দেই, বুঝছো? এগুলো বায়োমেট্রিক্স। এরপর আসো, আইএসপি বলতে কি বোঝাচ্ছে? আইএসপি বলতে কি বোঝাচ্ছে? দেখো, আইএসপি বলতে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। আইএসপি বলতে কি বোঝাচ্ছে? ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কি বলা হচ্ছে? আইএসপি বলা হচ্ছে। চিন্তা করার ক্ষমতা নিচের কোন প্রযুক্তির মধ্যে আছে? আচ্ছা, বায়ো ইনফরমেটিক্স, রোবোটিক্স, ইনফরমেটিক্স এবং কি তোমার বায়োমেট্রিক। আমরা জানি কি রোবোটিক্স এর মধ্যে কি নিজস্ব একটা চিন্তা করার ক্ষমতা থাকে রোবোটিক্স এর মধ্যে। আমরা জানি না, এটা আমরা ভালো করে জানি যে রোবট, এটা আমরা খুবই সিম্পল কোশ্চেন, যে রোবোটিক্স এর মধ্যে চিন্তা করার একটা ক্ষমতা কিন্তু রোবোটিক্স এর মধ্যে রয়েছে, বা রোবটের মধ্যে চিন্তা করার একটা ক্ষমতা রয়েছে। তারপরে আসো পরের কোশ্চেন দেখি আমরা, গ্লোবাল ভিলেজের মেরুদণ্ড বলা হয় কোনটিকে? কম্পিউটার, কানেক্টিভিটি, ডেটা, সফটওয়্যার। তাহলে তোমরা বলো তো এটা কি হইতে পারে? তোমরা বলো, আমি দেখি তোমাদের আইকিউ লেভেলটা কেমন। তোমার ডাটা শেষ হয়ে গেছে? আচ্ছা দেখো, তাহলে কানেক্টিভিটি, এভরিথিং ডিপেন্ড অন কানেক্টিভিটি। তোমার যখন কানেক্টিভিটিটা থাকবে, পৃথিবীকে বলাই আছে, দেখো খুব সিম্পল, গ্লোবাল ভিলেজ মানে তুমি পৃথিবীটাকে একটা গ্রামের মধ্যে দেখতে চাও, একটা গ্রামের মধ্যে, তাই না? আচ্ছা, তুমি যদি পৃথিবীকে একটা গ্রামের মধ্যে দেখতে চাও তখন কিন্তু তোমাকে জিনিসটাকে সেইভাবে কানেক্টিভিটি তৈরি করতে হবে। একটা গ্রামের মানুষের মধ্যে কি থাকে? একটা কানেক্টিভিটি থাকে, একজন সাথে আরেকজন যোগাযোগ থাকে, সিমিলারলি জিনিসটা কানেক্টিভিটি, বুঝছো? তারপর আসো, কৃত্রিম বুদ্ধিমত্তা কোথায় ব্যবহৃত হয়? রোবোটিক্স এর ক্ষেত্রে। কোথায় ব্যবহৃত হচ্ছে? রোবোটিক্স এর ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হচ্ছে। এরপর আসো, নিচের কোন স্থিতিটি নন ভোলাটাইল? আচ্ছা, কোন স্থিতিটি নন ভোলাটাইল? বলো, নন ভোলাটাইল মেমোরি বলা হয় কারণ তোমার যেগুলো হচ্ছে কি তোমার যখন সংযোগটা বিচ্ছিন্ন হবে তখন আর থাকবে না। যেমন রম কি বলা হচ্ছে? নন ভোলাটাইল। এগুলা সংযোগ বিচ্ছিন্ন হলে থাকে না, এগুলো একটু নন ভোলাটাইল। ভোলাটাইল হচ্ছে কি র্যাম, বাট ভোলাটাইল হচ্ছে কি তোমার নন ভোলাটাইল হচ্ছে তোমার কি রম। ওকে, এরপর আসো, ভার্চুয়াল রিয়ালিটিতে কত মাত্রার ইমেজ হবে? এটা সিম্পল, ভার্চুয়াল রিয়ালিটিতে অবশ্যই ত্রিমাত্রিক, অবভিয়াসলি ত্রিমাত্রিক 3D।
এরপর দেখি আমরা কম্পিউটারের কাজের গতি কি দ্বারা প্রকাশ করা হয়? ন্যানো সেকেন্ড। আমরা সবাই জানি কি কম্পিউটারের কাজের গতি কি? অবশ্যই ন্যানো সেকেন্ডে, মনে থাকবে ন্যানো সেকেন্ডে। উইন্ডোজ বলতে কি বোঝায়? উইন্ডোজ হচ্ছে একটা অপারেটিং সিস্টেম। উইন্ডোজকে আমরা জানি একটা অপারেটিং সিস্টেম। আরো যেমন অপারেটিং সিস্টেম থাকতে পারে, যেমন আমরা অ্যান্ড্রয়েডে পাই যেটা, মানে সরি আইফোনে যেটা পাই আইওএস, তারপর আমরা যেটা পাচ্ছি অ্যান্ড্রয়েড, তাই না? আমরা পাচ্ছি কি অ্যান্ড্রয়েড পাচ্ছি, আইওএস পাচ্ছি, আমরা কি পাচ্ছি ম্যাক ওএস পাচ্ছি, তাই না? ম্যাক ওএস পাচ্ছি, বিভিন্ন অপারেটিং সিস্টেম কি আমরা এখানে পাচ্ছি, বিভিন্ন ধরনের কি পাচ্ছি আমরা অপারেটিং সিস্টেম গুলো আমরা এখানে পাচ্ছি। তারপর আসো মাইক্রোসফট ওয়ার্ড একটি সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, প্রসেসিং ডিভাইস। তাহলে দেখো মাইক্রোসফট ওয়ার্ড একটি সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, প্রসেসিং ডিভাইস, মেমোরি। একটা কি বলো দেখি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। মাইক্রোসফট ওয়ার্ড কি একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে কি মাইক্রোসফট ওয়ার্ড। কৃত্রিম বুদ্ধিমত্তা, এরপর বলছে কি যে ভাইয়া কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত হয় কোনটি? প্রলগ ব্যবহৃত। কোনটা ব্যবহৃত হয়? কৃত্রিম বুদ্ধিমত্তায় মেইনলি প্রলগ ব্যবহৃত হচ্ছে, বুঝছো? প্রলগ, তারপর কি এলআইএসপি, তারপর হচ্ছে তোমার কি এখানে ব্যবহৃত হচ্ছে সিএলআইএসপি তোমার, ঠিক আছে? তারপর ব্যবহৃত হচ্ছে তোমার সি অথবা সি প্লাস, তারপর কি তোমার জাভা, বুঝছো? জাভা ব্যবহৃত হচ্ছে। ওকে, 1024 গিগাবাইট সমান কত বলো? এগুলা বেসিক কোশ্চেন, গুলো তোমরা পারবা। 1024 গিগাবাইট সমান কি? 1 টেরাবাইট। তাহলে মনে রাখবা 1024 গিগাবাইট মানে কি? 1024 গিগাবাইট কি ভাই? 1024 সরি 1 টেরাবাইট সমান কি? 1 টেরাবাইট সমান 1 জিবি। সরি 1024 1 টেরাবাইট সমান কি? 1024 জিবি। আচ্ছা 1 জিবি সমান 1024 এমবি, 1024 এমবি বা 1 মেগাবাইট, তাই না? তাহলে দেখো আবার 1 এমবি সমান 1024 কেবি বা, ঠিক আছে? এই তো কম্পিউটারের হার্ডওয়্যারে কয়টি অংশ রয়েছে? দেখো কম্পিউটারে হার্ডওয়্যারে কয়টি অংশ? টোটাল 5টি। কি কি দেখো কম্পিউটার হার্ডওয়্যার তোমার কি? প্রথমত ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, তারপর হচ্ছে কি তোমার স্টোরেজ ডিভাইস, তারপর কি থাকবে? স্টোরেজ ডিভাইস, তারপর কি তোমার প্রসেসিং বা প্রসেসর যেটা আছে, তারপর আসো তোমার কমিউনিকেশন, তারপর আসো কমিউনিকেশন। টোটাল কয়টি? 5টি। টোটাল কয়টি? 5টি। চ্যাপ্টার 1 শেষ। এগুলো দেখলে আমাদের হয়ে যাবে। IEEE 802.11 এই যে তোমার প্রযুক্তির সাহায্যে কোনটি হচ্ছে? দেখো ল্যান, কোনটা হচ্ছে? ল্যান। কোনটা হচ্ছে? ল্যান। ল্যান আছে যে ল্যান হচ্ছে ল্যান এরিয়া নেটওয়ার্ক। ল্যান এরিয়া নেটওয়ার্কিং, বুঝছো? ল্যান এরিয়া নেটওয়ার্কিং। আচ্ছা তারপর আসো নিচের কোনটি? ওয়্যারলেস ম্যান। ম্যান মানে কি? মেট্রোপলিটন যেগুলো আছে, মেট্রোপলিটনে যেগুলো ব্যবহার করো। প্যান মানে কি? ব্লুটুথ যেগুলো, প্যান মানে ব্লুটুথ, এগুলো তুমি কাছাকাছি 30 মিটার পর্যন্ত সর্বোচ্চ ম্যাক্সিমাম। তারপর তোমার ল্যান মানে কি? ল্যান্ড এরিয়া নেটওয়ার্ক মানে কি? একটা অফিসের মধ্যে। আর ম্যান মানে কি? একটা সিটির মধ্যে, মানে কি 10 থেকে 50 কিলোমিটারের মধ্যে হবে। তাহলে 10 থেকে 50 কিলোমিটার মধ্যে কি? ওয়াইম্যাক্স। ব্লুটুথ হচ্ছে কি? প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, বুঝছো? তারপর কি? স্যাটেলাইট, এটা কি? WAN, ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক, বুঝছো? এইগুলো কোন নেটওয়ার্কের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে ডেটা পরিবহন ক্ষমতায় কি বলা হচ্ছে? ডেটা পরিবহন, প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা যাচ্ছে সেটাকে কি বলা হচ্ছে? বলো তো দেখি, সেটাকে বলো ব্যান্ডউইথ বলা হচ্ছে। সেটা কি বলা হচ্ছে? ব্যান্ডউইথ বলা হচ্ছে। ব্যান্ডউইথ 3 প্রকার। একটা হচ্ছে এটা 3 প্রকার। এটা কি হতে পারে? একটা হতে পারে কি তোমার ন্যারো ব্যান্ড। 2 নাম্বার হতে পারে তোমার হচ্ছে কি ন্যারো ব্যান্ডের পর হতে পারে কি ভয়েস ব্যান্ড। 3 নাম্বার হতে পারে তোমার ব্রডব্যান্ড। 3 নাম্বার হতে পারে কি ব্রডব্যান্ড। ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড এবং কি ব্রডব্যান্ড, এই 3 প্রকার হতে পারে, তাই না? ন্যারো, তারপর কি ভয়েস এবং কি ব্রডব্যান্ড। একটু এটা দিচ্ছি, মাইক্রোফোনটা দিয়ে নি।
ব্রডব্যান্ডটা কি সবচেয়ে দ্রুত গতি। তারপর আসছে যে ফোর্থ জেনারেশন বা চতুর্থ প্রজন্মের মোবাইল নিচের কোনটি ব্যবহার করে? সার্কিট সুইচিং, এআরপি, তারপর টিসিপি নাকি তোমার আইপি? আমরা সবাই জানি কি আইপি ব্যবহার করে, আইপি অ্যাড্রেস থাকে না মোবাইলে, একটা আইপি অ্যাড্রেস থাকবে তাই না, একটা আইপি অ্যাড্রেস থাকবে কিন্তু, ঠিক আছে। ওকে, তারপর কোন প্রজন্মের মোবাইল ডাটা আইপি, সরি এটা কি কোশ্চেন চলে আসছে, কোন প্রজন্মের মোবাইলে আইপি ডাটা নেটওয়ার্কভুক্ত করা হয়েছে? এটা কোন প্রজন্ম হবে? এটা চতুর্থ প্রজন্ম। কোনটি তারবিহীন ম্যান এর সাথে সম্পৃক্ত? তারবিহীন ম্যানের সাথে সম্পৃক্ত কোনটা বলো তো? তারবিহীন ম্যান হচ্ছে তোমার কি এখানে ওয়াই ম্যাক্স, এটা আমরা দেখছি অলরেডি ওয়াই ম্যাক্স, তাই না? ওয়াই ম্যাক্স কি হচ্ছে এখানে? ওয়াই ম্যাক্স হচ্ছে। স্যাটেলাইট হচ্ছে তোমার গিয়ে কি তোমার ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক, তাই না? ওয়ার্ল্ড বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক যেটা বলা হয়, ওয়ার্ল্ড এরিয়া বলা হতে পারে, ওয়াইড এরিয়া মানে বিস্তীর্ণ জায়গা নিয়ে। কোনটি ইটের দেওয়াল ভেদ করতে পারে না? এটা একটু মুখস্থ রাখবা। আয়ার রশ্মি, ইনফ্রারেড রশ্মি কখনোই ইটের দেওয়ালটা ভেদ করতে পারে না, ইটের দেওয়াল ভেদ করতে পারে না। ভিন্ন ভিন্ন প্রোটোকলের একাধিক নেটওয়ার্কে সংযুক্ত করতে কোন ডিভাইস ব্যবহার করা হয়? মানে তুমি কি করলা, অনেকগুলো নেটওয়ার্কের একাধিক ডিভাইসকে কি করলো তুমি সংযুক্ত করতেছো, তখন যেটা ব্যবহার করবে সেটার নাম হচ্ছে তোমার গেটওয়ে। সেটা কি বলা হচ্ছে? গেটওয়ে বলা হচ্ছে। সেটা কি বলা হচ্ছে? গেটওয়ে বলা হচ্ছে। আচ্ছা, আইসিটি আমি আরেকটা ক্লাস নিব আজকে রাতে। আমি 2টা চ্যাপ্টার পর্যন্ত ছিল, আমার 2টা চ্যাপ্টার রাখলাম। এখন বলো বায়োলজি সেকেন্ড পেপার কি এখানে করাই দিব? আমার আইসিটি এই পর্যন্তই রাখা ছিল আজকে, সম্ভবত মিস্টেক হয়ে গেছে। বায়োলজি সেকেন্ড পেপার কি এখানে করাই দিব? বলো তো, বায়োলজি সেকেন্ড পেপার পড়াই দিব? তোমরা কি চাও? বায়োলজি সেকেন্ড পেপার শুরু করবো নাকি, নাকি রেকর্ডেরটা দিব? আমার মনে হচ্ছে শুরু করলে তোমাদের জন্য আসলে আমি ডিটেইলে পড়াইতে পারবো ভালো করে। দিব দিব বলো, সবাই একটু বলো, সবাই জানাও, সবাই জানাও। ওকে, তাহলে দিচ্ছি, শুরু করতেছি। হ্যাঁ, আমার প্যারা নাই, আমার আসলে এখন আমি এখন কি হয়ে গেছে জানো, মানে এতক্ষণ দাঁড়ায় থাকতে থাকতে একবারে তোমার মনে হচ্ছে কি হাত পা গুলা এখন আর বসবে না, পা গুলো বসবে না এখন আর, এমন অবস্থা। দাঁড়াও, আচ্ছা একটু পোলাপান একটু বলে দিই যে বায়োলজি সেকেন্ড পেপার শুরু হয়েছে, হ্যাঁ? তাহলে পোলাপান চলে আসবে। ওকে, আচ্ছা দেখো, এখন আমরা যাব কোথায়? বায়োলজি সেকেন্ড পেপারে। কোথায় যাচ্ছি? বায়োলজি সেকেন্ড পেপারে। দেখো, যেটা বলছিলাম যে প্রাণীর বিভিন্ন শ্রেণীবিন্যাস। দেখো আমরা বলছিলাম যে তোমার এখানে প্রো কথাটা দেখলে কি হবে? আদি হবে। তার মানে কোনটা আদি প্রাণী কোন শ্রেণী অন্তর্ভুক্ত? বলো, আদি প্রাণী কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? আদি প্রাণী হচ্ছে তোমার কোন শ্রেণীর অন্তর্ভুক্ত বলো তো দেখি? প্রোটোজোয়া। এর পরবর্তীতে আসো, পেট্রোমাইজন্টিটাস শ্রেণীর মাছেরা কি নামে পরিচিত? পেট্রোমাইজন্টিটাস শ্রেণীর মাছেরা কি নামে পরিচিত বলো তো? পেট্রোমাইজন্টিটাস শ্রেণীর মাছেরা কি নামে পরিচিত? বলো 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 লাপান। দেখো, পেট্রোমাইজন্টিটাকে কি বলা হচ্ছে? হ্যাগফিশ বলা হচ্ছে। পেট্রোমাইজন্টিটাকে কি বলা হচ্ছে? হ্যাগফিশ বলা হয়। একটা মিনিট একটু, হ্যাঁ একটা মিনিট।
নোটিশটা দিয়ে নি। আচ্ছা, পেট্রোমাইজেন্টিটা, এই পেট্রোমাইজেন্টিটাকে কি বলা হচ্ছে? হ্যাগফিশ বলা হচ্ছে। পেট্রোমাইজেন্টিটা কি বলা হচ্ছে? হ্যাগফিশ বলা হচ্ছে, বুঝছো? আচ্ছা, এদের লার্ভা থাকে, এদের লার্ভা দশা থাকে। এই পেট্রোমাইজেন্টিটার যে লার্ভা থাকে, এই লার্ভার নাম কি? অ্যামোসিট। এই লার্ভার নাম কি? অ্যামোসিট লার্ভা দশা থাকবে, ঠিক আছে? এই অ্যামোসিট লার্ভা দশা থাকবে। 7 জোড়া ফুলকা থাকবে, 7 জোড়া ফুলকারন্ধ্র থাকবে, 7 জোড়া ফুলকারন্ধ্র থাকবে অ্যামোসিটের ক্ষেত্রে। তারপর আসো তোমার ল্যাম্প্রে কাকে বলা হচ্ছে? মিক্স, সরি, পেট্রোমাইজেন্টিটা মানে ল্যাম্প্রে, পেট্রোমাইজেন্টিটাকে ল্যাম্প্রে, এবং মিক্সিনিকে বলা হচ্ছে কি? হ্যাগফিশ। মিক্সিনি, মিক্সিনিকে বলা হচ্ছে হ্যাগফিশ, পেট্রোমাইজেন্টিটাকে বলা হচ্ছে কি? ল্যাম্প্রে বলা হচ্ছে। তারপর আসো এন্ডোথার্মিক প্রাণী কোনটি? এন্ডোথার্মিক, আচ্ছা, এন্ডোথার্মিক মানে কি? এন্ডো মানে কি? ভেতরে। এন্ডো মানে কি? ভেতরে। এন্ডো মানে কি? ভেতরে, ঠিক আছে? এন্ডো মানে ভেতরে। তাহলে এন্ডোথার্মিক বলতে বোঝাচ্ছে যাদের দেহের তাপমাত্রাটা দেহের অভ্যন্তরে নির্ধারিত থাকবে তাদেরকে এন্ডোথার্মিক বলা হচ্ছে। আরেকটা থাকে হচ্ছে তোমার কি? একটোথার্মিক। একটোথার্মিক মানে কি? বাইরে, মানে বাইরের টেম্পারেচার উঠানামা করলে তার দেহের টেম্পারেচার উঠানামা করবে, এটাকে একটোথার্মিক। তাহলে একটোথার্মিক প্রাণী হচ্ছে তোমার, একটোথার্মিক হচ্ছে কি? যারা উভচর, যেমন আছে তোমার উভচর বলতে কি, যেমন ব্যাং, এরা হচ্ছে কি? একটোথার্মিক। আর এন্ডোথার্মিক দেখো, এন্ডোথার্মিক তাহলে কি হবে বলো তো? বাদুর, বাদুর কি স্তন্যপায়ী না? এরা হচ্ছে কি? এন্ডোথার্মিক, এন্ডোথার্মিক। বাকিগুলা কি? একটোথার্মিক। শ্রেণীবিন্যাসের মৌলিক এককে কি বলা হচ্ছে? শ্রেণীবিন্যাসের মৌলিক একক, ভাই মৌলিক একক বা প্রধান একক হচ্ছে কি? প্রজাতি। আর শ্রেণীবদ্ধগত একক কি একক? শ্রেণীবদ্ধগত একক। শ্রেণীবদ্ধগত এককে কি বলা হচ্ছে? শ্রেণীবদ্ধগত এককে বলা হচ্ছে তোমার কি? আচ্ছা, শ্রেণীবদ্ধগত এককে বলা হচ্ছে তোমার ট্যাক্সন, বুঝছো? মৌলিক একক বা প্রধান একক মানে কি? প্রজাতি। আর যেখানে শ্রেণীবিন্যাস আলোচনা করে সেটাকে বলা হচ্ছে তোমার কি? ট্যাক্সোনমি। অপ্রতিসাম্যতার উদাহরণ কোনটি? অপ্রতিসাম্যতার উদাহরণ দেখো, মানে কি? অপ্রতিসাম্যতার উদাহরণ কোনটা মনে রাখবা? অপ্রতিসাম্যতা এক্সাম্পল হচ্ছে তোমার, আমরা যদি নরমালি দেখি প্রতিসাম্যতার ক্ষেত্রে দেখবা তোমার গলীয়, গলীয় কারা? গলীয় বা ইংরেজিতে বলা হচ্ছে কি? স্ফেরিক্যাল। গলীয় হচ্ছে তোমার কি? ভলভক্স, রেডিওলারিয়া, হেলিওজোয়া, ঠিক আছে? তারপর আসো অরীয় প্রতিসাম্যতা। তারপর আসো কি? অরীয় প্রতিসাম্যতা। অরীয় বা রেডিয়াল। অরীয় কোথায় দেখা যাবে? হাইড্রা, জেলিফিশ, তারপর সি অ্যানিমন, ঠিক আছে? তারপর আসো দ্বি অরীয় প্রতিসাম্যতা। দ্বি অরীয়, ঠিক আছে? দ্বি অরীয় প্রতিসাম্যতা কোথায় দেখা যাবে? দ্বি অরীয় প্রতিসাম্যতা দেখা যাবে সিয়েলুপ্লানা, সিয়েলুপ্লানা এবং কি? টিনোফোরা। মানে তুমি দুইটা শহরে বাস করো, দুই সিটি, সিতে সিয়েলুপ্লানা, টিতে হচ্ছে কি? টিনোফোরা। এবং দ্বিপার্শ্বীয় বা বাইল্যাটেরাল, স্লাইডে সবকিছু লেখা থাকবে, হ্যাঁ? দ্বিপার্শ্বীয়, এটা কোথায় দেখা যাবে? মানুষ, প্রজাপতি, ব্যাং। এরপর লাস্টে আসো অপ্রতিসাম্যতা বা অ্যাসিমেট্রি। অপ্রতিসাম্যতা বা বলতে পারি কি আমরা অ্যাসিমেট্রি, এটা দেখা যাবে কোথায়? আপেল শামুক, আপেল শামুক, স্পঞ্জ। আপেল শামুককে কি বলা হচ্ছে? পিলা গ্লোবাসা, বা পরিফার হচ্ছে স্পঞ্জ, তার মানে কি? পিলা গ্লোবাসা। অপ্রতিসাম্যতার উদাহরণ। জীবের ত্রিপদ নামকরণ কে করেছেন? স্লাইগেল। আর এটা কি? দ্বিপদ। কেরলাস লিনাস কি করেছেন? দ্বিপদ। আর নামকরণের সংস্থাগুলা কি বলো? আর হিকম্যান কি করেছেন? হিকম্যান কি করেছেন? প্রাণী জগৎকে 33টি পর্বে ভাগ করেছেন। উনি কি করেছেন? প্রাণী জগৎকে, উনি প্রাণী জগৎকে 33টি পর্বে ভাগ করেন, 33টি পর্বে ভাগ করেন, যার মধ্যে 9টি হচ্ছে কি? মেজর, 9টি মেজর বা প্রধান পর্ব, ঠিক আছে? 9টি হচ্ছে কি? মেজর বা প্রধান পর্ব। এবং তার একটা বই আছে, সেটার নাম হচ্ছে তোমার প্রিন্সিপাল অফ জুলজি, এরকম একটা মনে হয় একটা বই আছে।
সিউডোসিলুমেট প্রাণীরা কোন পর্ব? তাহলে দেখো আমরা মনে রাখবো কি অ্যাসিলুমেট, সিলুমবিহীন। প্রথমে আসো অ্যাসিলুমেট। অ্যাসিলুমেট অ্যাসিলুমেট হচ্ছে কি পর্ব 1 থেকে 3। 2 নাম্বার সুডোসিলুমেট। সুডোসিলুমেট হচ্ছে তোমার কি নেমাটোডা, 4 নাম্বার পর্ব নেমাটোডা। নেমাটোডা অথবা কি তোমার রোটিফেরা, অথবা কি রোটিফেরা, নেমাটোডা বা রোটিফেরা বা কাইনো কি জানি কাইনেটোকাইরা এরকম একটা। 3 নাম্বার আসো, 3 নাম্বার হচ্ছে তোমার কি প্রকৃত সিলুম বা ইউসিলুমেট। ইউসিলুমেট ইউসিলুমেট হচ্ছে কি তোমার পর্ব 5 থেকে 9 পর্যন্ত, মানে যা আছে তারা। তাহলে সিউডোসিলুমেট কোনটা? নেমাটোডা। নেমাটোডা থেকে আর কি কি পাবো আমরা? নেমাটোডার লার্ভা দশের নাম কি? রেবডিটিফর্ম। নেমাটোডা কি তোমার যারা একটু গোল মানে সুতা কৃমি বা গোল কৃমি থাকে নেমাটোডা, যেমন কি লোয়া লোয়া, চোখ কৃমি, অ্যাসকারিস লুম্ব্রিকোয়েটস, তোমার কি গোল কৃমি। তারপর হচ্ছে ওচেরিয়া ব্যানোক্রাফটি, এটা কি তোমার ফাইলেরিয়া কৃমি। তো এগুলো হচ্ছে তোমার কি মেনলি নেমাটোডা। নেমাটোডা আর নেমাটোডা থেকে আর কি কি পাওয়া যায়? এই তো মোটামুটি, আর কিছু লাগবে না, আর কিছু লাগবে না। তারপর দ্বিস্তরী প্রাণী গহ্বরকে কি বলা হচ্ছে? দ্বিস্তরী গহ্বরকে বলা হচ্ছে কি সিলেন্টন। দ্বিস্তরী গহ্বরকে সিলেন্টন বলা হচ্ছে। আর এটা কি ত্রিস্তরী, এটা কি ত্রিস্তরী গহ্বর। আর সিল শব্দটা যেখানে পাবা তোমরা, সিল কথাটা যেখানে পাবা সেটাই বোঝাচ্ছে কি গহ্বর বোঝায় মূলত সিল কথাটা। তাহলে সিল কথাটা থাকলে বুঝবা কি এটা গহ্বর বোঝাচ্ছে, মনে থাকবে সিল কথাটা। তাহলে সিলুম মানে কি ত্রিস্তরী, হিমোসিল মানে কি রক্তপূর্ণ গহ্বর। হিমোসিল মানে কি রক্তপূর্ণ গহ্বর, রক্তপূর্ণ গহ্বর। আর সিলেন্টন মানে কি দ্বিস্তরীদের ক্ষেত্রে। আর মেসোগ্লিয়া মানে কি অকোষীয় একটা স্তর। নিচের কোনটি অপ্রতিসম প্রাণীর উদাহরণ? অপ্রতিসম, তাহলে এই যে দেখো শামুক কি অপ্রতিসম প্রাণীর উদাহরণ, বুঝছো? অপ্রতিসম শামুক। তারপর আসো পাখিদের সম্পর্কে, এটা লাগবে না। কোন প্রাণীর দেহ গহ্বর সংক্ষিপ্ত হিমোসিল থাকবে? তাহলে সংক্ষিপ্ত হিমোসিল, হিমোসিল শুধুমাত্র কি মলাস্কা থাকবে এবং কি আর্থ্রোপোডার ক্ষেত্রে থাকবে, মলাস্কা এবং কি আর্থ্রোপোডা। তাহলে এখানে দেখো কৃমি, কেঁচু, ব্যাং। এখানে দেখো শামুকটা কি মলাস্কা না? শামুকটা কি মলাস্কা না? তাহলে মলাস্কার ক্ষেত্রে কি থাকবে? হিমোসিল থাকে। আমরা যদি আরেকটু দেখি যে মলাস্কার ক্ষেত্রে আর কি কি থাকতে পারে, তোমার রেতি জিওবা থাকতে পারে, রেতি জিওবা, রেতি জিওবা বা রেডোলা থাকতে পারে। পৌষ্টিক নালী ইউ আকৃতির হইতে পারে, তাই না? পৌষ্টিক নালী কি হতে পারে? ইউ আকৃতির হইতে পারে। এই তো মোটামুটি মলাস্কা। দেহ কি নরম, তারপর খোলসটা কি শক্ত? খোলসটা ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি করা হয়, কাইটিন নির্মিত, তাই না? মলাস্কা, মলাস্কাতে হিমোসিল থাকে। হ্যাঁ, শিকাকোষ, শিকাকোষ কোন পর্বের বৈশিষ্ট্য? প্লাটিহেলমিনথেসের বৈশিষ্ট্য। বা তাহলে শিকাকোষ কোথায় দেখা যায়? ফিতাকৃমি। ফিতাকৃমি বৈজ্ঞানিক নাম কি? টেনিয়া সোলিয়াম, টেনিয়া সোলিয়াম। ঠিক আছে, তারপর আসো যকৃৎ কৃমির বৈজ্ঞানিক নাম কি? তোমার যকৃৎ কৃমির বৈজ্ঞানিক নাম হচ্ছে কি বলতো দেখি? ফেসিওলা হ্যাপাটিকা। ফেসিওলা হ্যাপাটিকা যকৃৎ কৃমির বৈজ্ঞানিক নাম। ঠিক আছে, গোলকৃমি হচ্ছে তোমার কি? গোলকৃমি, গোলকৃমির বৈজ্ঞানিক নামটা কি? গোলকৃমি হচ্ছে তোমার কি? অ্যাসকারিস লুম্ব্রিকোয়েটস। আচ্ছা, তারপর নেফ্রিডিয়া নামক রেচনাঙ্গ দেখা যায় কাদের ক্ষেত্রে? অ্যানালিডার ক্ষেত্রে। কোন পর্বের প্রাণীদের সামুদ্রিক ফুল বলা হচ্ছে? নিডারিয়াকে বলা হচ্ছে কি সামুদ্রিক ফুল বলা হচ্ছে। কোন পর্বের প্রাণী ভ্রূণীয় পরিস্ফুটনে সর্পিল ক্লিভেজ দেখা যায়? ক্লিভেজ, ক্লিভেজ মানে কি? জাইগোট গুলো মানে জাইগোট যখন বিভাজিত হয় ক্লিভেজ বলে। সর্পিল ক্লিভেজ, সর্পিল, সর্পিল হচ্ছে কি তোমার মলাস্কা এবং কি অ্যানালিডার ক্ষেত্রে দেখা যায়। অ্যানালিডার ক্ষেত্রে দেখা যাচ্ছে। আর্থ্রোপোডাতে কি দেখা যাচ্ছে? অরিও ক্লিভেজ দেখা যাচ্ছে। আর কর্ডারাতে কি তোমার দ্বিপার্শ্বীয় ক্লিভেজ। নিচের কোনটি অ্যাসিলিমেট প্রাণীর উদাহরণ? এই যে টেনিয়া সোলিয়াম, প্লাটিহেলমিনথেস। স্তন্যপায়ী ডিম, এটা কি? আচ্ছা, এটা লাগবে না। অঙ্গুরিমাল, অঙ্গুরিমাল কাদের বলা হচ্ছে? অ্যানালিডাকে। আচ্ছা শোনো, আমি এখনই ইউটিউবের ওটার সেকেন্ড পেপারের রেকর্ড ক্লাসটা দিচ্ছি। সেকেন্ড পেপার রেকর্ড দিচ্ছি। হ্যাঁ, রেকর্ড ক্লাসটা আমি দিচ্ছি। ওটা আরো এক্সপ্লেনেশন করে। আমার আসলে এখন মানে একবারে টায়ার্ড লাগতেছে, বুঝছো? একবারে অতিরিক্ত টায়ার্ড লাগতেছে। তো পুরোটাই নিতাম যদি আমার কাছে রেকর্ডটা না থাকতো। মানে ওইটা হচ্ছে আমার ব্যাচের ক্লাস আর কি। ওটা আমাদের রাবি ক্র্যাশ কোর্সের ক্লাস ছিল এই সেকেন্ড পেপার। ওই ফাইলটা পড়াচ্ছে আর কি, বুঝছো? তো আমার মনে হয় যে আমরা এখানেই বিদায় নেই। আমি হচ্ছে তোমরা যদি জায়গায় থাকো, আমি হচ্ছে 20 মিনিটের মধ্যে হচ্ছে তোমার কি আমি ওইটা ইউটিউবে আপলোড দিচ্ছি। আমি ওই ক্লাসটা আমি ইউটিউবে আপলোড দিয়ে দিচ্ছি, বুঝছো? আমি 20 মিনিটের মধ্যে আমি ওই ক্লাসটা ইউটিউবে আপলোড দিয়ে দিই। হ্যাঁ, তাহলে তোমরা একটু থাকো। আমি জাস্ট ফোনটা নিচ্ছি, আমার কাছে ডাউনলোড করা সম্ভবত আছে। আমি ওইটা ইউটিউবে আপলোড দিচ্ছি, তোমরা হচ্ছে কি ওইটা পুরাটা দেখে নিও, ঠিক আছে? তো সবার জন্য এতক্ষণ ধরে ক্লাস করছো তোমরা, অবাক করা বিষয় না? এতক্ষণ, সেই 9টা বাজে শুরু করছিলাম, তাই না? 9টা বাজে, কয় ঘন্টা? 7 ঘন্টা, 8 ঘন্টা, প্রায় 8.5 ঘন্টার ম্যারাথন প্রায় 9 ঘন্টা হবে, 8.5 ঘন্টা। অনেক অনেক পড়ছো।
স্লাইডটা দিয়ে দিলে স্লাইডটা একটু রিভিশন দিও, কিছু শর্ট ভিডিও দেওয়া হবে, একটু রিভিশন দিও, মনোযোগ দিয়ে পরীক্ষা দিবা, ঠান্ডা মাথায় সহজগুলো দাগাবা, সহজগুলো আগে দাগাবা, তারপর কঠিনের দিকে যাবা। ক্লাসে যা পড়াইছি কেমিস্ট্রি বায়োলজি অন্তত ইনশাল্লাহ ইনশাল্লাহ কোনো সমস্যা থাকবে না। অন্তত নোটগুলা দেওয়া থাকবে, নোটগুলা একটু ঘুম থেকে উঠে দেখে একটু ঘুমাইও। হ্যাঁ, সবাই একটু ঘুমাবা। এখন যারা রাত জেগে এতক্ষণ পর্যন্ত ক্লাস করছে মিনিমাম 11টা পর্যন্ত ঘুমাবা। চাইলে হচ্ছে কি ওইটাই করবা। হ্যাঁ, হ্যাঁ, টেলিগ্রাম লিঙ্কটা পোস্ট করা হচ্ছে, টেলিগ্রামটা পোস্ট করা হচ্ছে, ঠিক আছে? তো ঠিক মতো সুস্থ থেকে পরীক্ষা দিবা। হ্যাঁ, যাতে অসুস্থ হওয়া যাবে না। এখন একটু ঘুম দিও, বিকালে উঠে তারপর হচ্ছে নোটগুলা দেখবা। আমাদের রাত তো আছে, রাত আছে না, নোটগুলা দেখবা, ঠিক আছে? টেলিগ্রাম লিঙ্কটা পোস্ট করে দিচ্ছি। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।